আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাইকে আজকের টিস্যু ও টিস্যুতন্ত্রের লেকচার নাম্বার 5-এ স্বাগতম। তোমরা জানো ইতিমধ্যে আমরা টিস্যুতন্ত্রতে ঢুকে গেছি। গত ক্লাসে আমরা টিস্যুতন্ত্রতে ঢুকে গেছি এবং ওই টিস্যুতন্ত্রের আমরা একটা টিস্যুতন্ত্র শেষ করেছিলাম। তোমরা জানো যে টিস্যুতন্ত্র 3 প্রকার, একটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র, একটি হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটি হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। তোমরা জানো গত ক্লাসে ভাইয়া পরিবহন টিস্যুতন্ত্রটা একদম শেষ করাই দিছি। সো আজকে আমরা আরেকটা টিস্যুতন্ত্র শেষ করার উদ্দেশ্যে হাজির হয়েছি। সেটা কি টিস্যুতন্ত্র সেটা আমরা জানবো। তবে এই পিকচারটা যে বুঝবে সে কিন্তু অ্যাটলিস্ট 3টা টিস্যুতন্ত্র যেটা আছে সেটার অনেক কিছু জেনে যাবা। এই এই পিকচারটা তুমি বুঝলে তুমি যে 3 প্রকার টিস্যুতন্ত্র আছে, ত্বকীয় টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র এবং আরেকটা হচ্ছে কি ভিত্তি টিস্যুতন্ত্র, সেটা সম্বন্ধে তোমরা একটা আইডিয়া পাবা এই পিকচারটা দেখলে। এখন ভাইয়া এটা কিসের পিকচার? সো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা, আমার আওয়াজ ক্লিয়ার কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা, আমার লাইফটা ক্লিয়ার কিনা। এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা তোমরা আমাকে জানাও। আর তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, ভাইয়া ক্লাস শুরু করে দিব, তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। হ্যাঁ, এই জিনিসটা কিসের পিকচার সেটা আমি বলছি। ধরে নাও তুমি এই একটা মূল নিলা, এটা হচ্ছে মূল, অথবা একটা গাছের কাণ্ড নিলা, এটা হচ্ছে গাছের কাণ্ড। সো মূল বা গাছের কাণ্ডকে যদি তুমি গোল করে কাটো, তাহলে ধরো এটা হচ্ছে গোল করে কাটছি, মানে এভাবে কাটছি, এটাকে বলে প্রস্থচ্ছেদ। গোল করে কাটাকে কি বলে? প্রস্থচ্ছেদ। কাণ্ডটাকে যদি এভাবে গোল করে কাটো, গোল করে কাটা মানে হচ্ছে প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ মানে কি? গোল। তাহলে তুমি এরকম একটা গোল জিনিস দেখতে পাবা। মূলের ক্ষেত্রে এরকম একটা গোল জিনিস দেখতে পারবা, কাণ্ডের ক্ষেত্রে এরকম একটা গোল জিনিস দেখতে পারবা। এখন এই গোল জিনিসের ভিতরে কি আছে সেটা তো আমরা জানি না। এই গোল জিনিসের ভিতরে কি আছে সেটা তো জানি না। এই যে মূল বা কাণ্ডের গোল জিনিসের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এটা। এখন এটা পুরাটা গোল করে আঁকি নাই, মানে হচ্ছে ধরো এটা যদি গোল হয়, এটা যদি কেন্দ্র হয়, আমি শুধু এতটুকু অংশটা আঁকছি, এটা যদি গোল হয়, এটা যদি কেন্দ্র হয়, আমি কিন্তু ভাইয়া এতটুকু অংশটা আঁকছি। ভাইয়া পুরাটা আঁকি নাই, পুরাটা এঁকেও লাভ নাই তো, কারণ এতটুকু অংশ যেরকম হবে এতটুকু অংশ সেম কপি, এতটুকু অংশ সেম কপি, এতটুকু অংশ সেম এটা, এতটুকু অংশ সেম এটা। তাই আমি এভাবে গোল করে আঁকি নেই। জাস্ট এই জিনিসটা থাকবে কেন্দ্রে। এই যে গোল করে যেটা সেটা হচ্ছে কেন্দ্র, এই যে গোল করে যেটা আঁকছি এটা হচ্ছে কেন্দ্র, আর এই অংশটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে বাইরের অংশ। আশা করি তোমাদেরকে আমি ইমাজিন করাতে পারতেছি যে ভাইয়া অ্যাকচুয়ালি কি আঁকছি। এখন দেখো এই যে জিনিসটা আঁকছি এটা কি? এই যে জিনিসটা আঁকছি ভাইয়া এটা কি? এটা কি? এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সো তোমরা এখানে লিখো এটা হচ্ছে মূল বা কাণ্ডের অংশ, এটা লিখো মূল বা কাণ্ডের অংশ। এখানে কিন্তু তুমি মূলও পাবা, এখানে তুমি কাণ্ডও পাবা, দুইটাই পাবা একসাথে। মূল কাণ্ড দুইটাই একসাথে মনে রাখতে হবে। এখন দেখবে এখানে অ্যাকচুয়ালি কি আঁকছি সেটাই হচ্ছে কথা। তুমি দেখো এটা হচ্ছে উদ্ভিদের যদি কেন্দ্র হয়, এই অংশটা উদ্ভিদের বাইরের দিক। খেয়াল করো, এই অংশটা উদ্ভিদের বাইরের দিক, এটা ভিতরের দিক, আর এটা হচ্ছে কেন্দ্র। দেখো কেন্দ্র, আর এটা হচ্ছে বাইরের দিক। এখন বাইরের দিকে এদিকে যে লেয়ারটা থাকে একটু খেয়াল করো, এই যে এরকম যে আয়তাকার যে কতগুলো কোষ থাকতেছে দেখছো, আয়তাকার কোষ মিলে যে লেয়ারটা তৈরি করছে, এই লেয়ারটার একটা নাম দিবা। তোমরা আমার সাথে সাথে লিখতে পারো অথবা স্ক্রিনশট মেরে রাখতে পারো, কোনো সমস্যা নেই, স্ক্রিনশট মারতে পারো। এই যে লেয়ার যেটা, এটাকে বলা হয় বাইরের ত্বক। দেখো বাইরে মানে কি, দেখো এটা বাইরে আছে, এই যে লেয়ারটা কালো করে, কালো কালো ঘর ঘরওয়ালা যে লেয়ার, এটা হচ্ছে বাইরের ত্বক। বাইরে মানে এপি, ত্বক মানে ডার্মিস। তাহলে ওই যে আমি গত ক্লাসে তোমাদেরকে এপিডার্মিস পড়াইছিলাম, এটাই হচ্ছে এপিডার্মিস। তাহলে দেখো তোমরা থেকে আমি গত ক্লাসে এপিডার্মিস পড়াইছিলাম। এই যে এটাই হচ্ছে এই যে ঘর ঘরওয়ালা, এই যে ঘর ঘরওয়ালা, এটা হচ্ছে এপিডার্মিস। এপি মানে বাইরে, ডার্মিস মানে ত্বক, দ্যাট মিনস বাইরের ত্বককে বলা এপিডার্মিস। মনে রাখবে এটা যদি কাণ্ড হয় তাহলে বলবা এপিডার্মিস। আর গত ক্লাসে বলছি যদি এটা মূল হয় তাহলে তুমি এপিডার্মিস বলবো না, তখন তুমি এটার নাম দিবা এপিব্লেমা। তাহলে এটা কাণ্ডের ক্ষেত্রে বলবা এপিডার্মিস, বাট যদি এটা মূল হয় মূলের ক্ষেত্রে বলবা এপিব্লেমা। গত ক্লাস কিন্তু আমি বলছিলাম। আচ্ছা এটা গেল, এই যে ঘর ঘরওয়ালা, এটা আর কি, এই যে ঘর ঘরওয়ালা এটা গেল। এখন এই জিনিসটা কি?
এই যে এপিডার্মিস থেকে একটা চুলের মতো একটা অংশ বেরিয়েছে, এপিডার্মিস থেকে চুলের মতো একটা অংশ বেরিয়েছে, এপিডার্মিস থেকে বেরিয়েছে। এই চুলের মতো অংশকে বলা হয় রোম। রোম মানে হেয়ার। তাহলে এটা একটা রোম, এটা একটা রোম, তার মানে এটা একটা রোম, এটা আরেকটা রোম। এখন দেখো এই রোম যেটা, এটাকে আমি নাম দিব মূল রোম। কেন মূল রোম নাম দিব সেটা ভাইয়া বলতেছি। আমি বারবার বলতেছি বায়োলজি লজিক্যাল লজিক আছে। এটার নাম দিব ভাইয়া কাণ্ডরোম। এখন কেন এটার নাম মূল রোম, কেন এটার নাম কাণ্ডরোম? দেখো এই রোমটা যদি দেখো তাহলে এখানে এভাবে ঘর ঘরলা আছে। এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, কিন্তু এই রোমটাতে কোনো ঘর নাই। এটা মানে বুঝাতে চাচ্ছে এই রোমটাতে অনেকগুলো কোষ আছে। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। দ্যাট মিনস কাণ্ডরোম হচ্ছে বহুকোষী। এই দেখো তুমি একটা জিনিস শিখে ফেলছো, কাণ্ডরোম হচ্ছে বহুকোষী আর মূল রোম হচ্ছে এক কোষী। দেখো কোনো ঘর নাই মানে একটা কোষ, কোনো ঘর নাই মানে একটা কোষ, তাহলে এটা হবে এক কোষী, এটা হবে এক কোষী। দেখো তুমি অনেক কিছু শিখে ফেলছো যে এপিডার্মিস থেকে কিছু চুলের মতো অংশ বের হয় যেগুলোকে রোম বলে। রোম মূল রোম হতে পারে অথবা কাণ্ডরোম হতে পারে। এটা যদি মূল হয় তাহলে বলবা মূল রোম, আর এটা যদি কাণ্ড হয় তাহলে বলবা কাণ্ডরোম। আর মনে রাখবা কাণ্ডরোম বহুকোষী হয়, দেখো এরকম ঘর ঘরওয়ালা। আর মূল রোম এক কোষী হয়, কোনো ঘর নাই মানে কোনো কোষ নাই, জাস্ট একটা কোষ আর কোনো কোষ নাই। এতটুকু তো বুঝছো। আবার দেখেন ভাইয়া তোমরা এটা চিন্তা করতেছো ভাইয়া এপিডার্মিসের উপর এরকম লাল করে একটা লেয়ার দিছেন, এই লেয়ারটা কি? মনে রাখবা এই লাল করে যে লেয়ারটা দিছি, এই যে এপিডার্মিসের উপরে লাল করে যে লেয়ারটা দিছি এটার নাম হচ্ছে কিউটিকল। এটার নাম হচ্ছে কিউটিকল। এগুলো আসবে, কিউটিকল কি এগুলো আসবে। আমি তো আগে পরিচয় করে দিই, চিহ্নিত করে দিই কোন অংশটা কি নামে পরিচিত। এই যে লাল কালারের যে অংশ ভাইয়া সেটা হচ্ছে কিউটিকল। তোমরা কিউটিকলের নাম শুনছো, বাট আমি কিউটিকল নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপাতত তোমাদেরকে চিনেই দিই। হ্যাঁ, এখন দেখো এই এই দুইটা অংশকে তো চিনতেছ, তোমাদের পরিচিত মনে আছে? অর্ধচন্দ্রাকৃতি, শিমের মতো দক্ষিণবিচি আকৃতির, কিডনি আকৃতির, এই দুইটাকে বলা হয় রক্ষী কোষ। রক্ষী কোষ দিয়ে পরিবেষ্টিত রন্ধ্রটাকে বলা হয় পত্ররন্ধ্র। দ্যাট মিনস এই অংশটা হচ্ছে কি, এই অংশটা কি ভাইয়া? পত্ররন্ধ্র। এই অংশটা হচ্ছে পত্ররন্ধ্র। দেখছো পত্ররন্ধ্রের নিচে এরকম একটা দেখছো খালি জায়গা, এই দেখো এই যে পত্ররন্ধ্রের নিচে একটা খালি জায়গা, এই খালি জায়গাটাকে বলা হয়, যেহেতু পত্ররন্ধ্রের নিচে এবং এই খালি জায়গাটাতে বলা হয় বায়ু কুঠুরি। বায়ু কুঠুরি কেন? এখানে বায়ু আদান প্রদান হয় এবং এখানে বায়ুগুলা জমা থাকে। তোমরা জানো পত্ররন্ধ্র দিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আসে না? তো আসলে এই বায়ু কুঠুরিতে এগুলো জমা হয়। তো এটার নাম হচ্ছে কি, এটার নাম তোমরা লিখে ফেলো, এটার নাম হচ্ছে কি? বায়ু কুঠুরি। এগুলো আমি আবার মুছে দিব। এবার আসো, আচ্ছা ঠিক আছে ভাই এটা বুঝলাম, এটা পত্ররন্ধ্র, কিন্তু ভাই এখানেও একটা রন্ধ্র দেখতেছি, কিন্তু এটার সাথে এটা একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে, এখানেও একটা রন্ধ্র দেখতেছি ভাইয়া। হ্যাঁ রন্ধ্র দেখতেছ, তবে এটার নাম পত্ররন্ধ্র না বলে এটার নাম তোমরা বলবা পানি পত্ররন্ধ্র। দেখো এখানে কিন্তু দুইটা পত্ররন্ধ্র আছে, একটা হচ্ছে নর্মালি আমরা যে পত্ররন্ধ্র চিনি এটা, আর একটা হচ্ছে এখানে আরেকটা পত্ররন্ধ্র দেখা যাচ্ছে, তবে ওটার নাম কিন্তু পত্ররন্ধ্র না বলে বলবা পানি পত্ররন্ধ্র। হোয়াট ইজ পানি পত্ররন্ধ্র এগুলো আমরা সামনে দেখবো, আপাতত চিনে নাও না, চিহ্নিত যে জিনিসটা দেখে নাও। ঠিক সেম ভাবে পানি পত্ররন্ধ্রের নিচেও একটা গহ্বর আছে, তাহলে ওই গহ্বরটার নাম এখান থেকে দেখে দেখে বলতে পারবা। পানি যেহেতু, তাই এই গহ্বরটার নাম হচ্ছে পানি গহ্বর। এই গহ্বরটার নাম হচ্ছে পানি গহ্বর। তাহলে পত্ররন্ধ্রের নিচে যে গহ্বরটা থাকে এটা হচ্ছে বায়ু কুঠুরি, আর পানি পত্ররন্ধ্রের নিচে যে গহ্বরটা থাকে এটা হচ্ছে পানি গহ্বর। মানে বোঝাই যাচ্ছে এখানে পানি এসে জমা হবে, এটাই। এই যে জিনিসগুলা উপরের দিকে যে জিনিসগুলো দেখছি, আমি শুধু উপরের গুলো দেখছি, এখনো নিচে নামি নেই, মানে উদ্ভিদের বাইরের যে ত্বকটা সেটা দেখছি। এই যে এতক্ষণ ধরে যে অংশগুলো দেখছি, মানে এপিডার্মিস বা এপিব্লেমা, কিউটিকল, মূলরোম, কাণ্ডরোম,
পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্র, এই সবগুলা মিলেই হচ্ছে আমাদের ত্বকীয় টিস্যুতন্ত্র। এই যে আমরা তোমাদেরকে গত ক্লাসে পড়াইছিলাম ত্বকীয় টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র, আরেকটা কি পরিবহন টিস্যুতন্ত্র, কিন্তু তোমাদেরকে আমি এগুলো লিখার মাধ্যমে দেখাইছি, ফিগার দিয়ে দেখাইনি। এখন তোমাদেরকে আমি ফিগার দিয়ে দেখাই দিছি এই যে উপরের দিকে বাইরের দিকে যে ত্বকটা আছে উদ্ভিদের, এই বাইরের দিকে যে ত্বকটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। দ্যাট মিনস ত্বকীয় টিস্যুতন্ত্রতে তুমি কি পাচ্ছ? এপিডার্মিস পাচ্ছ, কিছু আয়তাকার এরকম কোষ যেটা বাইরের ত্বক গঠন করে। এপিডার্মিসের উপরে একটা আস্তরণ পাচ্ছ যেটা হচ্ছে কিউটিকল। এপিডার্মিস থেকে কিছু রোম বাইর হয় যেটা হচ্ছে মূল রোম, কাণ্ডরোম। এপিডার্মিসে পত্ররন্ধ্র আছে যেটাও ত্বকীয় টিস্যুতন্ত্রের আন্ডারে। এপিডার্মিসে পানি পত্ররন্ধ্র আছে যেটাও ত্বকীয় টিস্যুতন্ত্রের আন্ডারে। এটাই হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। তাহলে তোমরা ত্বকীয় টিস্যুতন্ত্র চিনে ফেলছো, আমরা বিস্তারিত পড়বো ত্বকীয় টিস্যুতন্ত্র, এই জিনিসগুলো নিয়ে একটু বিস্তারিত পড়তে হবে, বাট আমার দায়িত্ব হচ্ছে আগে তোমাদেরকে এগুলো চিনাই দেওয়া। তোমরা চিনতে পারছো এতটুকু ত্বকীয় টিস্যুতন্ত্র চিনছো কিনা তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে এই ত্বকীয় টিস্যুতন্ত্রটা চিনতে পারছো কিনা। আস্তে আস্তে এবার নিচের দিকে নামবো, কারণ আরো দুইটা টিস্যুতন্ত্র আছে, একটি হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র আর একটি হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। ওই দুইটা টিস্যুতন্ত্রকেও তো আমাকে এখানে চিনাইতে হবে, তাই না? ওকে, তোমরা আমাকে বলো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা। তোমরা একটু কমেন্টে বলো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা। ওকে, আশা করি বুঝছো। এবার দেখো নিচের দিকে আমি একটু খাইয়ে নিই, দাদা একটু খাই নি, নাস্তা না করি তোমাদেরকে পড়াচ্ছি তো। একটু খাই নি। এগুলো তো তোমরা বুঝছো, আপাতত এগুলো না লিখলেও চলবে। হ্যাঁ, এগুলো আমি মুছে দিচ্ছি কারণ এগুলো তো তোমরা বুঝে ফেলছো। এখন আমি নিচে এগুলো বুঝাই তো এখানে একটু জায়গা লাগবে আমার, এগুলো আমি মুছে দিই। হ্যাঁ, এবার আসো নিচে নামো। এখানে লাল কালার কিছু কোষ দেখতেছো, একসারি কোষ, কি সুন্দর করে বহুভুজ আকৃতি কিছু কোষ এরকম। এগুলাকে কি বলে? এই যে এগুলাকে কি বলে? দেখো এগুলোর একটা নাম আছে, এগুলোকে বলে অধোতক। এখন তোমরা বলবা ভাইয়া এটার নাম অধোতক কেন? অধ শব্দটার মানে যদি তুমি বুঝো তাহলে অধোতক কেন বলছে সেটা বুঝবা। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। যখন তোমরা দিন দিন পড়ালেখা পারো না, ক্লাস করো না, বা দিন দিন নাম্বার কম পাও পরীক্ষায়, বা ফেল করো, বা রেজাল্ট খারাপ করো, এরকম যখন করো তোমরা কন্টিনিউসলি, তখন আমরা একটা টিচার একটা ওয়ার্ড ইউজ করি, তোমার তো দিন দিন অধপতন হচ্ছে, বলি কিনা? যে কেউ বলে যে তোমার তো দিন দিন অধপতন হচ্ছে। এই দেখো অধপতন মানে কি? মানে তুমি দিন দিন নিচে নামতেছো, দ্যাট মিনস অধ শব্দটার অর্থ হচ্ছে নিচে। এইবার দেখো এটা ছিল এপিডার্মিস মানে বাইরের ত্বক। তো বাইরের ত্বকের নিচে যেহেতু এই ত্বকটা আছে, নিচে না, দেখো এপিডার্মিসের নিচে না, এপিডার্মিস, এই যে এপিডার্মিসটার নিচে ত্বকটা আছে না, নিচে মানে কি অধ, তাই এই ত্বকটার নাম হচ্ছে অধত্বক। বুঝে পড়তে হবে। তাহলে এই ত্বকটার নাম কি? অধত্বক। কেন অধ মানে নিচে, কার নিচে? এপিডার্মিসের নিচে। দেখো এই যে এপিডার্মিসের নিচে, তাহলে এই ত্বকটা তোমরা চিনতে পারছো, এটাকে বলা হয় কি? অধত্বক। এইবার আসে এরকম গোল্লা কতগুলো কোষ দেখতেছো, এই যে স্তর, এই যে এই লেয়ারটার একটা নাম আছে, এটাকে বলা হয় কর্টেক্স। এই লেয়ারটাকে বলা হয় কর্টেক্স। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা চিনে ফেলছো অধোতক, এটা হচ্ছে কর্টেক্স। এইবার আসো আরেকটু নিচে নামো। এরকম দেখো এই যে নীল কালারের যে লেয়ারটা দেখতেছো, নীল কালার, দেখো ঢোলের মতো, তোমরা ঢোল আঁকতে পারো? আমরা যখন ঢোল আঁকি, ঢোল এরকম করে আঁকি না? তোমরা যখন ঢোল আঁকো, ঢোল এভাবে আঁকো না? তাহলে দেখো ঢোলের মতো এরকম কিছু কোষ আছে যেগুলো এরকম মিলে একটা ত্বক তৈরি করছে।
এই যে ঢোলের মতো যে টকটা, এই যে ঢোলের মতো যে টকটা, এটা কিন্তু ভিতরে না বাইরে? এই ত্বকটা কি ভিতরে না বাইরে? তোমাদের কাছে আমার প্রশ্ন, এই ঢোলের মতো যে ত্বকটা, ঢোলের মতো ত্বকটা কি ভিতরে না বাইরে? ভিতরে। ভিতরে মানে কি? অন্ত। আমার ভেতর বাহির কি কি গানটা তো ভুলে গেছি। আমার ভেতর বাহির অন্তরে কি? অন্তরে অন্তরে। অন্তর মানে ভিতর। তাহলে এই যে ভিতর, ভিতর মানে অন্ত, তাই এটার নাম হচ্ছে অন্তত্বক। কেন অন্ত? কারণ এটা ভিতরে, দেখো এটা ভিতরে আছে। এখন গেল অন্তত্বক চিনে ফেললা। এইবার আসো অন্তত্বকের নিচে এরকম দেখো একটা লেয়ার দেখতেছো কালো করে, কালো করে একটা লেয়ার দেখতেছো। হ্যাঁ, এই লেয়ারটার নাম কি ভাইয়া? এই কালো করে লেয়ারটার নাম কি? এই যে কালো, এই কালো করে লেয়ারটার নাম কি? এই কালো করে লেয়ারটার নাম হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল। ইংরেজি নামটা মনে রাখবে, আমি ইংরেজি নাম লিখতেছি না কারণ বোর্ডে অনেক জায়গা চলে যাবে। তোমরা ইংরেজি নামও মনে রাখবা, কারণ এগুলো মেডিকেল ভার্সিটির ক্ষেত্রে লাগবে ইংরেজি নামগুলো। অন্ততকে ইংরেজি বলে এন্ডোডার্মিস, পরিচক্রকে বলে পেরিসাইকেল, কর্টেক্সকে বলে কর্টেক্স, অধোতককে বলে হাইপোডার্মিস, এপিডার্মিস তো ইংরেজি নাম, আর বাংলা নাম হচ্ছে বাইরের ত্বক বা বহিত্বক, তো ইংরেজি নামও জন্ম। হ্যাঁ, পরিচক্র গেল, শেষ পরিচক্র, এটাও বুঝতে। এবার আসো ভিতরের দিকে আসো। এই যে মনে করে দেখো, এই যে নীল কালার এই জিনিসগুলো কি? তোমাদেরকে যদি গত ক্লাস বা গত ক্লাসগুলো যদি করো, আশা করি এই নীল কালার জিনিসগুলো বুঝতে পারতেছো কি? এই নীল কালারের জিনিসটা হচ্ছে জাইলেম, আর এই লাল কালারের জিনিসটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে এই নীল কালারের জিনিসটা হচ্ছে জাইলেম, জাইলেমের পর ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এভাবে আছে। নীল কালারের জিনিসটা হচ্ছে জাইলেম আর লাল কালারের জিনিসটা হচ্ছে ফ্লোয়েম। এইবার আসে আমাদের আরো দুইটা টিস্যুতন্ত্র বাকি আছে, তার মধ্যে এই টিস্যুতন্ত্রটা তো আমরা চিনে ফেলছি। এই টিস্যুতন্ত্রটা কি? পরিবহন টিস্যুতন্ত্র। তাহলে এটা তো আমরা চিনে ফেলছি, এটা তো একদম কমন, গত ক্লাসেই তো এটা পড়াই দিছি। পরিবহন টিস্যুতন্ত্র তো ভাইয়া গত ক্লাসগুলোতেই পড়াই দিছি। এই যে পরিবহন টিস্যুতন্ত্র, তাহলে কয়টা টিস্যুতন্ত্র গেল? দুইটা, একটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র আর একটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। এখন বাকি আছে কোন টিস্যুতন্ত্র? এই বাকি আছে কোন টিস্যুতন্ত্র? ভিত্তি টিস্যুতন্ত্র। এই ভিত্তি টিস্যুতন্ত্র তাহলে কোনটা হবে? একদম সোজা, ত্বকীয় পরিবহন বাদে যা বাকি আছে সবগুলোই হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। পরিবহন আর ত্বকীয় বাদে, এই যে ত্বকীয়, উপরেরটা ত্বকীয় আর এটা হচ্ছে পরিবহন, পরিবহন আর ত্বকীয় বাদে যা আছে সবই হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। আরো কয়েকটা জিনিস মিস গেছে, যেমন দেখো এই অংশটাকে কি বলে? এই যে কেন্দ্রের দিকে কিছু কোষ থাকে, আমি কোষগুলো দেখাচ্ছি না, হিজিবিজি হয়ে যাবে। এই যে কেন্দ্রের দিকে কিছু কোষ থাকে, এগুলো আমি দেখাচ্ছি না। এই কোষটার নাম হচ্ছে মজ্জা। কেন্দ্রের দিকে যে কোষটা আছে, এই কোষটার নাম হচ্ছে, এখানে কিছু কোষ আছে, এই কোষটার নাম হচ্ছে মজ্জা। এখন দেখো, এই কেন্দ্র থেকে যদি তুমি এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যে গ্যাপটা আছে এখানেও কিছু কোষ আছে, এদিক দিয়ে যাও, এদিক দিয়েও কিছু গ্যাপ আছে, এখানেও কোষ আছে, এদিক দিয়ে যাও, এদিক দিয়েও কিছু গ্যাপ আছে, গ্যাপ তো থাকবে না, এগুলো কোষ দ্বারা পূর্ণ থাকবে, এখানেও কোষ আছে। আরো এইভাবে যাও, এই যে খালি খালি জায়গাগুলো আছে, এই যে খালি খালি জায়গাগুলো আছে, এই খালি খালি জায়গায় কিন্তু তোমার কোষ থাকবে। এই যে খালি খালি জায়গা, এখানেও আছে খালি খালি জায়গা, এই খালি খালি জায়গাগুলোতে কি থাকবে? কিছু কোষ থাকবে। কোথেকে? যেটা কেন্দ্র থেকে বাইরেছে, ওই কোষগুলোর নাম কি? এই যে খালি খালি জায়গা যেগুলো, এই যে খালি খালি জায়গা, এই কোষগুলোর নাম হচ্ছে, এটার নাম হচ্ছে মজ্জা রশ্মি। তাহলে মজ্জা থেকে রশ্মির মতো যেগুলো বের হবে, দেখো এটা যদি মজ্জা হয় তাহলে এখান থেকে মনে হচ্ছে না রশ্মি বের হয়েছে? এটা একটা রশ্মি, 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 এটা একটা রশ্মি। তাহলে মজ্জা থেকে যেগুলো বেরিয়েছে এগুলোকে মজ্জা রশ্মি। যেমন এটা যদি সূর্য আঁকো, তোমরা প্রথমে এভাবে সূর্য আঁকো, তারপর এভাবে কি বাইর করো? এগুলা সূর্য রশ্মি বাইর করো না? তাহলে সূর্যকে তুমি কি কল্পনা করবা? মজ্জা। আর সূর্য থেকে যেগুলো বাইর হয়েছে, মানে মজ্জা থেকে যেগুলো বাইর হয়েছে, এগুলো হচ্ছে মজ্জা রশ্মি। সিম্পল সিম্পল। সূর্য থেকে যেগুলো বাইরে সেগুলো সূর্য রশ্মি হইলে, মজ্জা থেকে যেগুলো বাইরে সেগুলো কি? মজ্জা রশ্মি। একদম সিম্পল। কেন্দ্রে মজ্জা হইলে কেন্দ্র থেকে এই যে রশ্মির মতো বাইরে হইলো না, এখানেও কিন্তু কোষ থাকবে আর কি, এখানে কোষ থাকবে, কোষ থাকবে, কোষ থাকবে, এগুলো হচ্ছে মজ্জা রশ্মি। এখন আসো পরিবহন আর ত্বকীয় বাদে বাকি যা আছে সব ভিত্তি। দ্যাট মিনস আমরা ভিত্তি কোনগুলা চিনতে পারছি?
দ্যাট মিনস ভিত্তি কোনগুলো চিনতে পারছি। অধতক ভিত্তির আন্ডারে পড়ে, কর্টেক্স ভিত্তির আন্ডারে পড়ে, অন্ততক ভিত্তির আন্ডারে পড়ে, পরিচক্র ভিত্তির আন্ডারে পড়ে, মজ্জা ভিত্তির আন্ডারে পড়ে, মজ্জারসি ভিত্তির আন্ডারে পড়ে। দ্যাট মিনস এই অধতক, কর্টেক্স, অন্ততক, পরিচক্র, মজ্জা, মজ্জারসি এগুলাই হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। এইবার তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে, ভাইয়া আপনি পড়াইছিলেন ভিত্তি টিস্যুতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অন্তঃস্থলী আর একটা হচ্ছে বহিঃস্থলী। মনে করে দেখো, তোমাদেরকে আমি বলছিলাম স্থলী কি, এখানে আবার দেখাচ্ছি। স্থলী মানে হচ্ছে পরিচক্র থেকে শুরু করে, এই যে পরিচক্র গত ক্লাস পড়েছি, এই যে পরিচক্র থেকে শুরু করে জাইলেম ফ্লোয়েম সহ, কেন আমি কি দিয়ে দেখে, এই কালারটা দিয়ে দেখে, পরিচক্র থেকে শুরু করে জাইলেম ফ্লোয়েম সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় পরিচক্র, সরি স্টিলি। মনে করে দেখো, আমি গত ক্লাসে পড়াইছি পরিচক্র থেকে শুরু করে জাইলেম ফ্লোয়েম সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা স্টিলি। দ্যাট মিনস স্টিলির বাইরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে বহিঃস্থলী। দ্যাট মিনস বহিঃস্থলী হচ্ছে স্টিলির বাইরে যেগুলো থাকবে, আর অন্তঃস্থলী মানে হচ্ছে যেগুলো স্টিলির ভিতরে থাকবে। গত ক্লাসেই তোমাদেরকে আমি পড়াইছি। এখন তোমরা আমাকে বলো, পরিচক্র থেকে শুরু করে জাইলেম ফ্লোয়েম পর্যন্ত সহ কেন্দ্র পর্যন্ত অংশটা যদি স্টিলি হয়, তাহলে স্টিলির বাইরে কোনগুলো আছে খেয়াল করে দেখো। এই যে স্টিলির বাইরে কোনগুলো আছে, স্টিলি কোনটা বুঝছো তো, এখন আবার বোঝাচ্ছি। এই দেখো, এই যে পরিচক্র থেকে শুরু করে জাইলেম ফ্লোয়েম সহ কেন্দ্র পর্যন্ত অংশটা হচ্ছে স্টিলি। তো স্টিলির বাইরে যেগুলো সেগুলো বহিঃস্থলী। তাহলে আসো দেখি স্টিলির বাইরে কি কি আছে। প্রথমেই দেখো, পরিচক্র থেকে শুরু করে হবে, এটাই হবে স্টিলি। তাহলে স্টিলির বাইরে প্রথমেই পড়তেছে অন্ততক, এই যে ঢোল মতো, এটা কিন্তু স্টিলির বাইরে, কারণ স্টিলি সবসময় পরিচক্র থেকে কাউন্ট করবা। তাহলে অন্ততক তো পরিচক্রর বাইরে অন্ততক না, তাহলে এই যে স্টিলির বাইরে, তাহলে স্টিলির বাইরে যেটা সর্বপ্রথম পড়তেছে সেটা হচ্ছে অন্ততক। তারপর আরো বাইরে যাও, তারপর পড়তেছে কর্টেক্স। দেখো অন্ততকের পর যেটা সেটা হচ্ছে কি কর্টেক্স, তাই বহিঃস্থলীতে আছে কর্টেক্স। তারপর আরেকটু বাইরে যাও, তারপর আছে কি অধতক। তাহলে দেখো বহিঃস্থলীতে কি কি আছে সেগুলো ফিগারের মাধ্যমে বুঝে ফেলছি না। তাহলে অন্তঃস্থলীতে কি কি আছে সেটা আর মনে রাখতে হবে না তো, কারণ বাকিগুলাই হচ্ছে অন্তঃস্থলী। মানে বাকিগুলা কি ইটসেলফ পরিচক্র থেকে শুরু হবে, বলে পরিচক্র। তাহলে কি পরিচক্র। তারপর দেখো ভিতরে কি আছে, মজ্জা। তারপর কি আছে, মজ্জারস্যি। এগুলার ইংরেজি নাম জানতে হবে, যেমন মজ্জার ইংরেজি হচ্ছে মেডুলা অথবা পিত। সো ইংরেজি নাম জানতে হবে, আমি ইংরেজিটা বলতেছি না এখানে, তোমরা বই থেকে অবশ্যই ইংরেজি নামটাও মাথায় রাখবা। তাহলে দেখো ভাইয়া, এই ফিগারটার মাধ্যমে তোমাদেরকে আমি 3 ধরনের টিস্যুতন্ত্র চিহ্নিত করে দিছি। তোমাদেরকে গত ক্লাসে যে ভিত্তি টিস্যুতন্ত্রগুলো লিখাই দিছিলাম সেগুলো আজকে আমরা ফিগারের মাধ্যমে দেখাই দিছি। তোমরা এখন বুঝতে পারছো বহিঃস্থলী মানে স্টিলির বাইরে। তাহলে তুমি বুঝতে পারছো, হ্যাঁ ভাইয়া স্টিলির বাইরে তো অন্ততক আছে, স্টিলির বাইরে তো কর্টেক্স আছে, স্টিলির বাইরে তো অধতক আছে। তাহলে বহিঃস্থলী এগুলা। অন্তঃস্থলী মানে কি, পরিচক্র থেকে শুরু হবে, তাহলে অন্তঃস্থলী পরিচক্র আছে। তারপর ভিতরে কি আছে, মজ্জা। তারপর কি আছে, মজ্জারস্যি। গত ক্লাসে এগুলো পড়েছি না, আজকে সেগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিছি ফিগার সহ। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে ত্বকীয় টিস্যুতন্ত্র কোনগুলা, এই ফিগারে ত্বকীয় টিস্যুতন্ত্র কোনগুলা, ভিত্তি টিস্যুতন্ত্র কোনগুলা, পরিবহন টিস্যুতন্ত্র কোনগুলা। পরিবহন টিস্যুতন্ত্র হচ্ছে জাইলেম ফ্লোয়েম, ভিত্তি টিস্যুতন্ত্র হচ্ছে অন্ততক, কর্টেক্স, অধতক, পরিচক্র, মজ্জারস্যি। আর ত্বকীয় টিস্যুতন্ত্র দেখাইলাম এপিডার্মিস, কিউটিকল, মূলরম, কাণ্ডরম, পত্ররন্ধ্র, পানিপত্ররন্ধ্র এগুলা। এখন আমি তো ভাইয়া তোমাদেরকে পরিবহন টিস্যুতন্ত্র শিখাই ফেলছি, এখন আমাদের শুধু আর 2টা টিস্যুতন্ত্র বাকি আছে, একটা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র আর একটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। তো আজকে আমি তোমাদেরকে ত্বকীয় টিস্যুতন্ত্রটা শেষ করে দিব। মানে কোন পার্টটা শেষ করাবে বুঝছো, এই যে উপরের পার্টটা, এই যে এগুলা, এই যে পত্ররন্ধ্র, এই যে পানিপত্ররন্ধ্র, এই যে মূলরোম, এই যে কাণ্ডরোম, এই যে কিউটিকল, এই যে এপিডার্মিস, এগুলো শেষ করাবো আজকে। তারপরে আজকে আমাদের আলোচ্য বিষয় ত্বকীয় টিস্যুতন্ত্র। সো আমি এই ফিগারটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝছো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু কমেন্টে বলো, আমি এটা সলভ করে দিই। এখন আমরা ত্বকীয় টিস্যুতন্ত্র বিস্তারিত পড়ব। ওকে, বলো বুঝছো কিনা, এতটুকু পর্যন্ত যা বুঝাইছি বুঝছো কিনা।
তোমরা একটু আমাকে জানাও যে বুঝছো কিনা এতটুকু পর্যন্ত। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে বুঝছো কিনা। তোমরা একটু ভাইকে জানাও যে বুঝছো কিনা। ওকে, এবার আসো আমরা উপরের পার্টটা পড়বো, মানে ত্বকীয় টিস্যুতন্ত্র। তো ভাইয়া এটা আমি এতটুকু পর্যন্ত রাখি, আমি এগুলা মুছে দিই, কারণ আজকে আমাদের এগুলো আলোচ্য বিষয় না, আজকে আমাদের এই জিনিসগুলো আলোচ্য বিষয় না। তো আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি, এগুলো আমাদের আলোচ্য বিষয় না, এটাও আলোচ্য বিষয় না, কারণ এগুলো সব বৃত্তি টিস্যুতন্ত্র, এগুলো সব বৃত্তি টিস্যুতন্ত্র, এগুলো সব বৃত্তি টিস্যুতন্ত্র, এতটুকু পর্যন্ত বৃত্তি টিস্যুতন্ত্র। এই দেখো এগুলো হচ্ছে বৃত্তি টিস্যুতন্ত্র। সো আমাদের এগুলো আলোচ্য বিষয় না, আমরা শুধু এই পার্টটা রেখে দিছি, কারণ আজকে আমাদের আলোচ্য বিষয় ত্বকীয় টিস্যুতন্ত্র। তাহলে চলো আমরা এই ত্বকীয় টিস্যুতন্ত্র নিয়ে স্টাডি করি। এই যে ত্বকীয় টিস্যুতন্ত্র, এটা নিয়ে স্টাডি করি। প্রথমে দেখো ত্বকীয় টিস্যুতন্ত্র যে অংশটা নিয়ে শুরু হবে, এখানে আমরা ত্বকীয় টিস্যুতন্ত্র লিখবো, ত্বকীয় টিস্যুতন্ত্র লিখবো একদম সোজা, একদম সোজা, শুধু ধৈর্য ধরবা, আজকেই ত্বকীয় টিস্যুতন্ত্র শেষ হয়ে যাবে এবং খুবই ইম্পর্টেন্ট ত্বকীয় টিস্যুতন্ত্র। এখান থেকে এমসিকিউ সিকিউ অনেক অনেক আসে। ত্বকীয় টিস্যুতন্ত্র তুমি বুঝতেই পারছো, আমি এখানে দেখাইছি এই যে প্রথমে যে অংশটা আছে সেটা হচ্ছে এপিডার্মিস। এপি মানে বাইরে, ডার্মিস মানে ত্বক। তাহলে প্রথম অংশটা হচ্ছে কি, এপিডার্মিস। এপি মানে বাইরে, ডার্মিস মানে ত্বক। এপিডার্মিস বলবো কিসের ক্ষেত্রে, কাণ্ডর ক্ষেত্রে। আর মূলের ক্ষেত্রে কি বলবো ভাইয়া, এপিব্লেমা। মূলের ক্ষেত্রে বলবা এপিব্লেমা। সো যাই হোক, মূল হোক কাণ্ড হোক সেটা তো বুঝেই যাচ্ছে। এখন দেখো এই এপিডার্মিস কিভাবে তৈরি, এই দেখো আয়তাকার কোষ দিয়ে তৈরি, এগুলো আয়তন মতো দেখতে না, আয়তাকার কোষ দিয়ে গঠিত। এই দেখো আয়তাকার, এই যে আয়তাকার কোষগুলো দেখতেছো এগুলাই। দ্যাট মিনস আমি এখানে বলতে পারি এপিডার্মিস হচ্ছে আয়তাকার প্যারেনকাইমা জাতীয় এক সারি বা একাধিক সারি কোষ। দেখো এই যে এপিডার্মিস যে কোষগুলো, আয়তাকার যে কোষগুলো দিয়ে তৈরি হবে সেগুলো হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। কি ধরনের কোষ, তোমরা গত ক্লাসগুলোতেই আমি প্যারেনকাইমা পড়াইছি। প্যারেনকাইমা হচ্ছে স্থায়ী টিস্যু, প্যারেনকাইমা জাতীয় কোষ। এখন দেখো এটা এক সারি হতে পারে, আবার একাধিক সারি হতে পারে, কিন্তু আমি কয় সারি আঁকছি, আমি এখানে এক সারি আঁকছি। কোনো কোনো গাছের ক্ষেত্রে দেখা যায় এটা এক সারি না হয়ে একাধিক সারি বিশিষ্ট হয়, মানে এটার নিচে আরেকটা সারি, যেরকম নামাজের সময় একাধিক সারি থাকে, ঠিক সেম ভাবে এখানে একটা সারি আরো নিচে একটা সারি থাকে। কোনো কোনো গাছে একটা সারি থাকে, কোনো কোনো গাছে অনেকগুলো সারি থাকে। এটাই হচ্ছে কথা। যেমন আমি যদি বলি যে দেখা যাবে যে এখানে ব্র্যাকেটে লিখতে পারো, যেমন বট গাছ, অশ্বত্থ গাছ, পাকুর গাছ, এই সকল গাছে দেখবা দুই সারি থাকে, এই সকল গাছে দুই সারি থাকে। আবার তুমি যখন করবী গাছ দেখবা, করবী গাছে দেখবা তিন সারি থাকে। তাহলে এই জন্য আমি বলতে চাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এক সারি থাকে, তবে কিছু কিছু গাছে দুই সারি বা তিন সারি থাকে। দেখো করবী গাছে তিন সারি থাকবে, বট, অশ্বত্থ, পাকুর এই গাছে থাকবে দুই সারি। সো একাধিক সারি থাকতে পারে, এই জন্যই বলছি। এখন তোমরা আমাকে বলো এই যে কোষগুলা, এই যে প্যারেনকাইমা, দেখো কোন কোষ, প্যারেনকাইমা। এই যে প্যারেনকাইমা কোষগুলা একে অপরের সাথে খুব ঘনভাবে যুক্ত আছে না? তুমি দেখো এই কোষ ঘনভাবে যুক্ত, এই কোষ ঘনভাবে যুক্ত, এই কোষ ঘনভাবে যুক্ত। এখন এই প্যারেনকাইমা জাতীয় কোষগুলা ঘনভাবে যুক্ত হয়, এদের মধ্যে কোনো ফাঁক নাই। দেখো এখানে কোনো স্পেস নাই, কিন্তু একসাথে যুক্ত। তাই আমরা বলবো দুইটা কোষের মধ্যে কোনো ফাঁক নাই। দুইটা কোষের মধ্যেকে বলা হয় আন্ত, আর কোষ মানে কোষ, তাই এটাকে বলে আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় ফাঁক মানে দুইটা কোষের মধ্যে কোনো ফাঁক নাই। তাহলে আমরা এখানে বলতে পারি আন্তঃকোষীয় ফাঁক নেই। কেন আন্তঃকোষীয় কি নেই, ফাঁক নাই কেন? আনসারটা কি, কেন? ঘনভাবে সন্নিবেশিত হওয়ায়, ঘনভাবে
সন্নিবেশিত হওয়ায়। আন্তঃকোষীয় ফাঁক নেই। তুমি দেখো এখানে কোনো ফাঁক দেখতেছো? তুমি নিজেই দেখতেছো না তো, তাহলে আন্তঃকোষীয় ফাঁক নেই। এখন দেখো এই কোষগুলো যেহেতু প্যারেনকাইমা জাতীয় কোষ, তোমরা জানো প্যারেনকাইমা হচ্ছে স্থায়ী টিস্যু, তাহলে আমরা স্থায়ী টিস্যুর কিছু বৈশিষ্ট্য পড়ছিলাম না? তো এখানেও সেম বৈশিষ্ট্যগুলো বলবা। কি বলবা? যেমন স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি ছিল? নিউক্লিয়াস ছোট ছিল। তাহলে নিউক্লিয়াস কি? ছোট। মুখস্থ করতে হচ্ছে আমাকে জিনিসটা না, তাহলে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য যা, প্যারেনকাইমার বৈশিষ্ট্য তা। তারপর কি বলতো? সাইটোপ্লাজম ঘন ছিল না পাতলা ছিল? পাতলা ছিল। দ্যাট মিনস সাইটোপ্লাজম পাতলা। এগুলো কিন্তু স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যতে আমরা দেখছিলাম। এগুলো কি আমরা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যতে দেখছিলাম না? সো এগুলো আমরা এখান থেকেই ধার করে লিখে দিছি, কারণ প্যারেনকাইমা স্থায়ী টিস্যু। এখন দেখো, এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই সকল যে কোষ, এগুলোতে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে কিনা? কারণ আমরা জানি গাছের কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। সো নর্মালি দেখা যায় কি যে সাধারণত এই এপিডার্মিসের কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। তাই আমি এখানে সাধারণত শব্দটা ইউজ করব। সাধারণত লিখো, সাধারণত ক্লোরোপ্লাস্ট থাকে না। সাধারণত বলতেছে, অনেক ক্ষেত্রে থাকতে পারে, যেমন জলজ উদ্ভিদে থাকতে পারে, থাকে না। কিন্তু কিন্তু একটাতে থাকে, সেটা হচ্ছে রক্ষী কোষে। কিন্তু রক্ষী কোষে থাকে। দেখো ভাইয়া রক্ষী কোষে কেন থাকে বলতেছি, এই যে রক্ষী কোষ, এই যে রক্ষী কোষ, এই রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, ঠিক আছে? রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট থেকে, বাট বাকি যে কোষগুলো, মানে এই কোষটা, এই কোষটা, এই কোষটা, এই কোষগুলোতে ক্লোরোপ্লাস্ট সাধারণত থাকে না, বাট এই রক্ষী কোষে থাকে। এটাই বুঝাইতে যাচ্ছে। এই যে আয়তাকার কোষগুলোতে থাকে না বলতেছে আর কি, বাট রক্ষী কোষে থাকে, এটাই বুঝাইতে যাচ্ছে। বাট রক্ষী কোষে থাকে, এটাই বুঝাইতে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমার এপিডার্মিস নিয়ে কথাবার্তা। তো ভাইয়া তোমাদেরকে এপিডার্মিস নিয়ে বুঝাতে সক্ষম হয়েছি। এইবার আসে এপিডার্মিসের বাইরে, এই যে এখানে একটা আস্তরণ আছে, লাল কালারের আস্তরণ, দেখছো? এই যে লাল কালারের একটা আস্তরণ, লাল কালারের স্তরণ, লাল কালারের একটা আস্তরণ দেখতেছো না? এটাকে বলা হয়, নাম কি দিয়েছি ভাইয়া? কিউটিকল। এখন তোমরা জিজ্ঞেস করবা হোয়াট ইজ কিউটিকল? দেখো কিউটিকলের শব্দের শেষ শব্দটা কি? দেখো ল। কিউটিকলের শব্দের শেষ শব্দটা কি? ল। লতে লিপিড। দ্যাট মিনস কিউটিকল হচ্ছে লিপিড। হোয়াট ইজ কিউটিকল? কি হোয়াট ইজ মানে কিউটিকলের কম্পোজিশন, কিউটিকল কোন কেমিক্যাল দিয়ে তৈরি? কিউটিকলের ল দিয়ে লিপিড। দ্যাট মিনস কিউটিকল লিপিড দিয়ে তৈরি। এখন এই এপিডার্মিসের উপরে এরকম একটা লেয়ার থাকে, আস্তরণ থাকে, এটাকে বলে কিউটিকল। তাহলে আমরা যদি এখন একটু কিউটিকল নিয়ে কথা বলি, 2 নাম্বার কি নিয়ে কথা বলি? কিউটিকল। এখন এই কিউটিকলটা কি? সেটা হচ্ছে এই এপিডার্মিসের বাইরে, নট ভিতরে। তুমি দেখো পাশেও না ভিতরেও না। দেখো আমি একটা বুঝাচ্ছি। এটা একটা আয়তাকার কোষ, এটা একটা আয়তাকার কোষ। এই আয়তাকার কোষগুলা, এটা হচ্ছে পাশের দিক আর এটা হচ্ছে নিচের দিক। পাশেও না নিচেও না, উপরে। আয়তাকার কোষগুলার পাশেও না, এই যে এটা পাশ আর এটা নিচ। পাশেও না নিচেও না, উপরে জমা হয়। আয়তাকার কোষগুলোর পাশেও না নিচেও না, কোথায় জমা হয়? উপরে। এই দেখো উপরে, উপরে এই কিউটিকলের আস্তরণটা জমা হয়। এখন এই কিউটিকলটা কি? সেটা হচ্ছে আমি লিখতেছি, এপিডার্মিসের বাইরে, এপিডার্মিসের বাইরে কিউটিন ও সুবেরিন জমা হয়ে একটা মোমের আস্তরণ তৈরি করে। এটা কি তৈরি করে? মোমের আস্তরণ তৈরি করে। ওই মোমের আস্তরণটাই হচ্ছে কিউটিকল। আমি কি বললাম একটু ভালোভাবে খেয়াল করো। এই এপিডার্মিসের বাইরের দিকে, পাশেও না নিচেও না, কোথায়? বাইরে। বাইরের দিকে কিউটিন ও সুবেরিন। হোয়াট ইজ কিউটিন, হোয়াট ইজ সুবেরিন? সেটা হচ্ছে এই কিউটিন আর সুবেরিন হচ্ছে বোথ আর লিপিড। যেরকম কিউটিকল লিপিড, ল দিয়ে কি? লিপিড। কিউটিকল ও লিপিড। কেন কিউটিকল লিপিড এখন বুঝতে পারছো? কারণ কিউটিকল তৈরি হয় এই কিউটিন আর সুবেরিন দিয়ে, আর এই কিউটিন অ্যান্ড সুবেরিন বোথ লিপিড। দ্যাটস ওয়াই কিউটিকল ও লিপিড। এবং মনে রাখবা কিউটিকল অনেকটা মোমের মতো।
তোমরা যদি বিশ্বাস না করো কিউটিকল মোমের মতো এক কাজ করো, নখে হাত দাও, নখকে টাচ করো, নখকে টাচ করে এভাবে একটু আলতো করে বুলাও, বুলার সময় দেখো মোম ফিলিংস পাও কিনা। মোমকে ধরলে যেরকম ফিলিংস বের হয়, এই নখটাকে ধরলে এরকম ফিলিংস বের হয় কিনা। অথবা নখ বাদ দাও, তুমি যখন একটা গাছের পাতা ধরো, গাছের পাতায় এরকম পৃষ্ঠটা এরকম আস্তে করে হাত বুলাও, তখন মোম ফিলিংস পাও কিনা। মোম ফিলিংস পাও। দ্যাট মিনস একটা মোম যেরকম, ঠিক সেমভাবে কিউটিকলও মোমের মতো, কিউটিকলও মোমের মতো। তাই তুমি এরকম নখ ধরলে অথবা গাছের পাতা ধরলে মোমের একটা ফিলিংস পাও, মনে হচ্ছে তুমি মোমবাতি ধরতেছো, এরকম আর কি। সো তাই এটাকে মোমের আস্তরণ বলে, তাই এটাকে কি বলে, মোমের আস্তরণ বলে। এখন আমরা কি মুখস্থ করবো কিউটিকল থাকে, নাকি এটাও জানতে চেষ্টা করবো কিউটিকল কেন থাকে। চিন্তা করো তো, এপিডার্মিসের কাজ কি? এপি মানে বাইরে, ডার্মিস মানে ত্বক। বহিত্বকের কাজ কি? বহিত্বকের কাজ হচ্ছে যে ভিতরে জিনিসগুলোকে রক্ষা করা। এখন এই বহিত্বকের উপরে কিউটিকল দেওয়াটা মানেটা কি? এই বহিত্বকের উপরে কিউটিকল দেওয়ার দরকারটা কি? এটা তো আমাদের একটু লজিকটা খাটাতে হবে। চিন্তা করো এবার, তোমরা জানো উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রশোধন করা। প্রশোধনের মাধ্যমে উদ্ভিদ কি করে, তার বডি থেকে পানি বাইর করে দেয়, ওইটা প্রশোধন না? তোমরা শিখছো তো, পানি বাষ্পাকারে যে বের হয় ওই প্রক্রিয়াটাকে বলে প্রশোধন। এখন চিন্তা করো, উদ্ভিদ যদি পানি বের করতেই থাকে, প্রয়োজনও বের করতে থাকে, অপ্রয়োজনও বের করতে থাকে, কন্টিনিউয়াসলি যদি পানি বের করতে থাকে, তাহলে উদ্ভিদের একটা সময় পানির অভাব হবে না, উদ্ভিদ মারা যাবে না। দ্যাট মিনস উদ্ভিদ যদি কন্টিনিউয়াসলি পানি বাইর করতে থাকে, তুমি চিন্তা করো না, তোমার বডি থেকে যদি কন্টিনিউয়াসলি পানি বাইর হইতে থাকে, মানে তুমি যদি সারাদিনই ঘামতে থাকো, সারাদিন তো আমরা ঘামি না, পানি বাইর করা মানে ঘামা আর কি, একই কথা। আমরা যখন রোদে গেলে ঘামি না, উদ্ভিদও রোদে গেলে ঘামে। উদ্ভিদের ঘামাটাকে বলা হয় প্রশোধন, আর আমাদের ঘামাটাকে প্রশোধন বলে না। উদ্ভিদও যেরকম সূর্যের আলোতে ঘামে মানে প্রশোধন, পানি বের করে দেয়, আমরাও কিন্তু সূর্যের আলোতে ঘামি। এবার আমরা তো সারাদিন ঘামি না, সারাদিন ঘামা মানে হচ্ছে তোমার বডি থেকে অতিরিক্ত পানি সব বাইরে হয়ে যাওয়া। ঠিক সেমভাবে উদ্ভিদের বডি থেকে যদি অতিরিক্ত পানি বের হয়ে যায়, খালি পানি বাইরেতেই থাকে, পানি বাইরেতে থাকে, তো সমস্যা ভাই, পানির অভাবে ডিহাইড্রেশনে মারা যাবে, যেরকম মানুষ মারা যাবে। তাই আমরা চেষ্টা করবো উদ্ভিদটা যেন অতিরিক্ত পানি বের করতে না পারে। আর ওই অতিরিক্ত পানি বের করতে না হলে একটা কি লাগবে, বাত লাগবে। কি লাগবে? বাত। ফারাক্কা বাত যেরকম আছে, এই বাত ওই বাত যেরকম আছে, কাপ্তাই বাত আছে না, তো আমার একটা বাত লাগবে। আর এই বাতটাই হচ্ছে কিউটিকল। এই কিউটিকলই উদ্ভিদের দেহ থেকে অতিরিক্ত পানি বের করাটা রোধ করে। দ্যাট মিনস আমরা এখানে কি লজিকটা কি, কিউটিকলের লজিকটা কি, সেটা হচ্ছে অতিরিক্ত ওয়াটার লস রোধ করে। তাহলে উদ্ভিদের একটা চেষ্টা থাকবে যে সে যে অতিরিক্ত যাতে ওয়াটার লসটা না করে, কারণ অতিরিক্ত ওয়াটার লস তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। তাই আমরা এই কিউটিকলটা দিই। দেখো লজিক আছে, কেন কিউটিকল থাকবে, এটাই হচ্ছে লজিক, যে যাতে একটা বাত তৈরি করে দেওয়া, যাতে অতিরিক্ত ওয়াটার লস না হয়। আশা করি তোমরা কিউটিকল বুঝতে পারছো এবং কিউটিকল থাকার কারণটা, লজিকটা বুঝতে পারছো। এখন দেখো, কিউটিকল গেল, কিছু কিছু গাছে তুমি কিউটিকলের পাশাপাশি লিগনিনও দেখবা। কিছু কিছু গাছে, ভাই সব গাছে না, লিগনিন এগুলোর নাম তোমরা শুনছো, লিগনিনের নাম তোমরা শুনছো। কিছু কিছু গাছে, সব গাছে না। যেমন কি কি গাছ আমি একটু বলতেছি, যেমন নগ্নবীজি উদ্ভিদের গাছ সাইকাস, নগ্নবীজি উদ্ভিদের গাছ পাইনাস, তারপর কিছু ঘাস জাতীয় গাছ আছে, ঘাস জাতীয় গাছ, এদের কিন্তু দেখবা যে এদের পাতায় কি থাকে, লিগনিন থাকে। পাতায় কি থাকে, লিগনিন থাকে, লিগনিন। এই লিগনিনের একটা কাজ আমি তোমাদেরকে বলি, সেম পানি রোধ করা, এরও একটা কাজ হচ্ছে যে পানি রোধ করা, আর আরেকটা কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। এই যে লিগনিনের সাথে তোমরা দেখবা দৃঢ়তা প্রদানের একটা সম্পর্ক আছে, দৃঢ়তা প্রদান করে, এটা উদ্ভিদকে কি করে, দৃঢ়তা প্রদান করে। আবার সেম ভাবে ওয়াটার লস রোধ করে, সেম কিউটিকলের মতো ওয়াটার লস রোধ করে, এটা সেম দৃঢ়তা প্রদান করে, আবার ওয়াটার লস রোধ করে। সো লিগনিনের কথাও আমরা বললাম। তারপর আমরা আরো কিছু কথা বলি, আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো একটু মুছে দিচ্ছি।
দেখো চার নাম্বার যেটা হচ্ছে মাইরোসিন কোষ। কিছু কিছু উদ্ভিদের বহিতকে মাইরোসিন কোষ থাকবে। এখন তুমি নিশ্চয়ই জিজ্ঞেস করতেছো ভাইয়া মাইরোসিন কোষটা কি? আমি বলতেছি মাইরোসিন কোষটা কি। মাইরোসিন কোষ হচ্ছে এমন একটা কোষ যারা একটা এনজাইম নিঃসরণ করবে, ওই এনজাইমটার নামও কিন্তু মাইরোসিনেস। দেখো এই মাইরোসিন কোষ একটা এনজাইম নিঃসরণ করবে, এনজাইমের নাম হচ্ছে মাইরোসিনেস। দেখো নামের শেষে যদি এইস থাকে, এইস, দেখো এইস আছে, এইস, এটা এনজাইমকে বোঝায়। তাহলে মাইরোনিজেস এনজাইম কি করে? নিঃসরণ করে। এখন এটা কোন গাছে দেখবা? সব গাছে না, এটা তোমরা দেখবা সরিষা গোত্রীয় গাছে, সরিষা গোত্রীয় গাছে দেখবা। সব গাছে তোমরা এগুলো দেখতে পাবা না, শুধু সরিষা গোত্রীয় গাছে মাইরোসিন কোষ আছে যেটা মাইরোসিনেস এনজাইম নিঃসরণ করে। আর এই এনজাইমটা একটা কাজ আছে, এই এনজাইমটা কি করে জানো? একটা টক্সিক প্রোডাক্ট তৈরি করে। কি? বিষাক্ত পদার্থ তৈরি করে, বিষাক্ত পদার্থ তৈরি করে। এখন বলো তো কেন বিষাক্ত পদার্থ তৈরি করবে? এটা কাজটা কি? কারণ হচ্ছে তোমরা জানো যারা তৃণভোজী প্রাণী, কারা? যেমন হাতি, হরিণ, ওরা গাছ খায়, জিরাফ, ওরা কিন্তু গাছপালা খায়। তো যাতে ওই তৃণভোজী প্রাণীরা সহজে ওই গাছগুলাকে যাতে খেতে না পারে, ওই গাছগুলা একটা প্রোটেকশন দেয়। প্রোটেকশনটা কি? এই গাছটার কি? সেটা হচ্ছে মাইরোসিনেস এনজাইম নিঃসরিত হয়। ওই মাইরোসিনেস একটা এনজাইম বিষাক্ত পদার্থ তৈরি করে, যার ফলে তৃণভোজী প্রাণীরা, তৃণভোজী প্রাণীরা প্রাণীদের হাত থেকে রক্ষা করে। তৃণভোজী প্রাণীদের হাত থেকে রক্ষা করে, মানে একটা ডিফেন্স মেকানিজম আর কি। একটা কি মেকানিজম? ডিফেন্স মেকানিজম আর কি, যে যাতে তৃণভোজী প্রাণীরা এই সকল গাছগুলোকে খেতে না পারে, তাই তারা কি করে? মাইরোসিন কোষ আছে তাদের, মাইরোসিন এনজাইম তৈরি করে, যে মাইরোসিন এনজাইমটা একটা বিষাক্ত পদার্থ তৈরি করে, যার কারণে তৃণভোজী প্রাণীরা ওই সকল গাছগুলোকে খেতে অনাগ্রহ ফিল করে। মানে ওরা চিন্তা করতেছে না এই গাছটা আমরা খাবো না, এই গাছে কিছু বিষাক্ত পদার্থ দেখতেছি, আমার নিজেরই ক্ষতি হবে, ওরে খাইতে এসে আমার নিজেরই ক্ষতি হবে। এটাকেই বুঝাচ্ছে। আশা করি বুঝতে পারছো যে মাইরোসিন কোষটা কি। এই কথাগুলো বইয়ে নাই, বাট আমি তোমাদেরকে বুঝাচ্ছি। এই কথা বলতেছে কে? এখানে আমি দেখতেছি যে ইয়া বলতেছি কিনা আবার কথা বলতেছে। এটা অফলাইনে হলে এরকম, তোমরা যখন কথা বলতা, এই যে তোমরা এখন কমেন্টে কথা বলতেছো না, তো আমি তো কিছু বলতে পারতেছি না। অফলাইনে হলে এরকম ঝাড়ি দিতাম আর কি, যে কথা বললে কিছু শাস্তিও দেওয়া যেত, তাই না? অনলাইনে এটা পসিবল না। এখন দেখো আরো কিছু কোষ আছে যেগুলো নিয়ে তোমাদেরকে আমি একটু পড়াবো। আরো কিছু কোষ আছে যেগুলো নিয়ে ভাইয়া তোমাদেরকে একটু পড়াবো, এগুলো পড়াইতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কোষ হচ্ছে বুলিফর্ম কোষ। বুলিফর্ম কোষ, এই বুলিফর্ম কোষগুলো তোমরা ঘাস গোত্রীয় উদ্ভিদে দেখবা। ঘাস, গম, ভুট্টা, আখ, এইসব উদ্ভিদে দেখবা। সো আমি এখানে একটু লিখে দিচ্ছি কোথায় কোথায় দেখবা। ঘাস, গম, ভুট্টা, ইটিসি, এই সকল উদ্ভিদে তোমরা দেখবা। হোয়াট ইজ বুলিফর্ম কোষ? দেখো ফর্ম মানে হচ্ছে গঠন, আর বুলি মানে হচ্ছে বৃহদাকার কোষ। বৃহদাকার কোষ মানে কিছু কিছু এপিডার্মিসে কিছু কোষ আছে যেগুলো অনেক বড়। আমি দেখাচ্ছি, যেমন দেখো এই যে এপিডার্মিস দেখাইলাম না, এই যে এপিডার্মিস এরকম আয়তাকার কোষ না, হঠাৎ করে একটা কোষ দেখবে এরকম বড় হয়ে গেছে, ফুলে গেছে। হঠাৎ করে এরকম একটা কোষ কি হয়ে গেছে? ফুলে গেছে। এটাই হচ্ছে বুলিফর্ম কোষ। তো এরকম স্ট্রাকচার থাকার কারণটা কি? এরকম স্ট্রাকচার কারণ একটাই কারণ, এই যে এটা এত বড়, এখানে কিন্তু আমরা পানি জমা রাখতে পারবো। দ্যাট মিনস এই বুলিফর্ম কোষে কি জমা থাকে? পানি সঞ্চয় থাকে।
এই বুলিফর্ম কোষে কি জমা থাকে? পানি সঞ্চয় থাকে। কেন পানি সঞ্চয় থাকে? কারণ তোমরা জানো যে যখন মাটিতে অ্যাভেলেবেল আমরা পানি পাবো তখন আমরা কি করব? ওই জায়গাতে আমরা একটা নলকূপ বসাই দিব পানি পাওয়ার জন্য। ঠিক সেমভাবে উদ্ভিদ সেম কাজ করে। যখন মাটিতে প্রচুর পরিমাণে পানি থাকে তখন তারা কি করে? এই বুলিফর্ম কোষে ভবিষ্যতের জন্য পানি সঞ্চয় করে রাখে। এই জায়গায় তারা পানি সঞ্চয় করে রাখে বুলিফর্ম কোষে। এখন পানি সঞ্চয় করে রাখার কারণে পাতাগুলা, ওই যে গাছটার পাতাতেও তো আছে অবশ্য এই বুলিফর্ম কোষ। সো পাতার যে বুলিফর্ম কোষে যখন পানি সঞ্চয় হবে তখন পাতাগুলা প্রসারিত হয়ে যাবে। মানে মানে ধরো কোনো একটা পাতা এরকম বটে গেছে না, কোনো একটা পাতা এরকম বটে গেছে না, কুচে গেছে না, যখন অতিরিক্ত পানি জমা রাখছে তার পাতার কোষে তখন এটা এভাবে মেলে যাবে। দ্যাট মিনস পাতার বিকাশে, দ্যাট মিনস বুলিফর্ম কোষ পাতার বিকাশ প্লাস প্রসারণে সহায়তা করে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রসারণে সহায়তা দেয়। পাতার বিকাশ প্লাস প্রসারণে। এই যে একটা পাতা এরকম কুচকে গেল, এখন যখন এই বুলিফর্ম কোষে পানি জমা হইল, মোটা তাজা হইল, পানি খাই ফুলে গেল, তখন পাতাটা আস্তে করে এভাবে মেলে যাবে। সো পাতার বিকাশ প্লাস প্রসারণে বুলিফর্ম কোষ কি করে? সহায়তা করে। পাতার বিকাশ প্লাস প্রসারণে বুলিফর্ম কোষ সহায়তা করে। আশা করি বুঝতে পারছো এই লাইনটা, আশা করি এই লাইনটা বুঝতে পারছো। এবার দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন, হোয়াট ইজ অ্যান্থোসায়ানিন? দেখো সায়ানিন শব্দটা হচ্ছে ব্লু, দ্যাট মিনস এটা একটা রঞ্জক পদার্থকে বোঝাচ্ছে। হোয়াট ইজ দিস? দিস ইজ রঞ্জক পদার্থ। দিস ইজ রঞ্জক পদার্থ। কিছু কিছু এপিডার্মিসে, আমরা কিন্তু এপিডার্মিস নিয়েই পড়তেছি, মানে টোকিও টিস্যুতন্ত্র নিয়েই তো পড়তেছি, তাই না? কিছু কিছু কোষে, কিছু কিছু গাছে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকে এপিডার্মিসে। এখন যার কারণে ওইটা একটু কালারফুল হয়। কি হয়? একটু কালারফুল হয়, কারণ কালার না, এটার একটা রঞ্জক পদার্থ না, সো কালারফুল হয়। সো বোঝাই যাচ্ছে এটা কোথায় থাকতে পারে? ফুলে থাকবে। দ্যাট মিনস এই জিনিসটা থাকে কোথায়? ফুলের পাপড়িতে। দ্যাট মিনস যার কারণে ফুল একটু কালারফুল হয়, পাপড়িগুলো কালারফুল হয়। আর এটা হচ্ছে কিছু কিছু কালারফুল ফল আছে এবং এটা পাওয়া যাবে ফল ত্বকে। কোথায় পাওয়া যাবে? ফল ত্বকে। কিছু কিছু কালারফুল ফল আছে, তাই না? কালারফুল ফল আছে না? তো কালারফুল ফলে অ্যান্থোসায়ানিন, এপিডার্মিসে অ্যান্থোসায়ানিন থাকার কারণেই তারা কালারফুল হয়। দ্যাট মিনস অ্যান্থোসায়ানিন ইজ কি? তোমার রঞ্জক পদার্থ। আরেকটা থাকে, সেটা হচ্ছে কর্ক ও সিলিকা কোষ। দেখো আমি তোমাদেরকে কিন্তু গত ক্লাসে কর্ক কোষ পড়াইছি, কর্ক কোষ তো পড়াইছি, তাই না? সিলিকা কোষেরও একটা কাজ আছে যেটা আমি বিস্তারিত বলতেছি না। এটা একটা একটা কাজ আছে যেটা আমি বিস্তারিত বলতেছি না। যেমন এরা বায়োটিক এবং অ্যাবায়োটিক স্ট্রেস থেকে রক্ষা করে। এখন এই বায়োটিক অ্যাবায়োটিক স্ট্রেস নিয়ে বলতে গেলে অনেক লম্বা কাহিনী হয়ে যাবে, ঠিক আছে? সো আপাতত জাস্ট এটা মনে রাখবা কোথায় থাকে। এটা থাকে হচ্ছে কিছু ঘাস এবং নলখাগড়াতে। ঘাস এবং নলখাগড়া জাতীয় এপিডার্মিসে, ঘাস এবং নলখাগড়া এপিডার্মিসে তোমরা কর্ক আর সিলিকা করে দেখতে পাবে। এটা বিস্তারিত জানার দরকারই নেই। তাহলে আমরা কিন্তু এই যে এপিডার্মিস নিয়ে এতক্ষণ আলোচনা করছি, আমরা এতক্ষণ কি নিয়ে আলোচনা করছি? এপিডার্মিস। এক এক গাছে এপিডার্মিসে কিছু ভিন্ন ভিন্ন ধরনের কোষ থাকে। যেমন ঘাস আর নলখাগড়াতে কিছু গুরুত্বপূর্ণ কিছু বিশেষ কোষ থাকে, কর্ক ও সিলিকা কোষ। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যান্থোসায়ানিন, কিছু গাছে অ্যান্থোসায়ানিন আছে, কিছু গাছে দেখা যাচ্ছে বুলিফর্ম কোষ আছে এপিডার্মিসে, কিছু গাছে দেখা যাচ্ছে যে তোমার মাইরোসিন কোষ আছে। এক এক গাছের এপিডার্মিসে এক এক ধরনের বিশেষ কোষ থাকে। সো এই জন্য এপিডার্মিসের এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতে হয়েছে তোমাদের বইয়ে। এখন তো আমরা এই এপিডার্মিসটা শেষ করে ফেলছি, তাহলে আমাদের ত্বকীয় টিস্যুতন্ত্রে বাকি আছে কি? মূল রোম, কাণ্ডরোম মানে রোম বাকি আছে, কিউটিকলও পড়াই ফেলছি, পত্ররন্ধ্র বাকি আছে, পানি পত্ররন্ধ্র বাকি আছে। এগুলো পড়াইলেই তো শেষ, তাই না? ত্বকীয় টিস্যুতন্ত্র এতক্ষণ আমি ভাইয়া এপিডার্মিস পড়েছি, তাই না? এখন তাহলে বাকি আছে কি? কিউটিকলও পড়াই ফেলছি, বাকি আছে মূল রোম, কাণ্ডরোম, পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্র। এই জিনিসটা এখন একটু আমাদেরকে দেখতে হবে। সো আমরা এই জিনিসটা মুছে দিই। দেখো দেখো তোমাদেরকে আমি বলছি কি, মূলরোম এককোষী, কাণ্ডরোম বহুকোষী। এটা তো তোমরা বুঝতেই পারতেছ যে আমরা যে এখন যেটা পড়বো সেটা হচ্ছে 2 নাম্বার দিবা, এটা
উপাঙ্গ সমূহ, আমরা কিন্তু ত্বকীয় টিস্যুতন্ত্রতে আছি, এখন আমরা পড়বো উপাঙ্গ সমূহ। আমরা কিন্তু ত্বকীয় টিস্যুতন্ত্রতে আছি, এখন আমরা পড়বো উপাঙ্গ সমূহ। উপাঙ্গ সমূহ মানে হচ্ছে ওই যে রোমগুলো আর কি, যেমন এখান থেকে একটা উপাঙ্গ বেরিয়েছে, এই কোষ থেকে একটা উপাঙ্গ বেরিয়েছে, তাহলে এই উপাঙ্গটা কোত্থেকে বেরিয়েছে? এপিডার্মিস থেকে বেরিয়েছে। দেখো এই এপিডার্মিসের কোষ থেকেই বেরিয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এপিডার্মিস হতে উদ্গত, এপিডার্মিস হতে উদ্গত মানে এপিডার্মিস হতে বের হয়েছে। দেখো এপিডার্মিস হতে বেরিয়েছে, এপিডার্মিস হতে বেরিয়েছে, এই যে উপাঙ্গ সমূহ। তাহলে উপাঙ্গ সমূহ কি কি? যেমন একটা হচ্ছে মূল রোম, একটা হচ্ছে কি মূল রোম। মূল রোম সবসময় কি এককোষী। একটা হচ্ছে কাণ্ডরোম, কাণ্ডরোম সবসময় কি বহুকোষী। তো কাণ্ডরোম আমরা কখন বলবো? কাণ্ডের ক্ষেত্রে বলবো। মূলরোম কখন বলবো? মূলের ক্ষেত্রে বলবো। মূল থেকে যে রোম বেরোয় এটা মূলরোম, কাণ্ড থেকে যে রোম বেরোয় এটা হচ্ছে কাণ্ডরোম। মূলরোমের কাজ একটাই, সেটা হচ্ছে পানি শোষণ করা। এটার কাজ হচ্ছে কি? মূল থেকে মাটি থেকে কি শোষণ করা, তাই না? এটা তো বোঝাই যাচ্ছে। আর কাণ্ডরোমের কাজ হচ্ছে বিভিন্ন পদার্থ নিঃসরণ করা, বিভিন্ন তরল পদার্থ নিঃসরণ করা, যেমন আঠা নিঃসরণ করা, একটা কেমিক্যাল আছে যার নাম হচ্ছে গদ নিঃসরণ করা, বিষাক্ত পদার্থ নিঃসরণ করা, এগুলো নিঃসরণ করা, এগুলো হচ্ছে কাণ্ডরোমের কাজ। বিষাক্ত পদার্থ নিঃসরণ, এগুলো হচ্ছে কাণ্ডরোমের কাজ। মূলরোমের কাজ হচ্ছে যেহেতু মূল মাটিতে থেকে পানি শোষণ করা, আর কাণ্ডরোমের কাজ হচ্ছে বিভিন্ন বিষাক্ত পদার্থ, আঠা, গদ ইত্যাদি কেমিক্যাল, মিউসিলেস ইত্যাদি কেমিক্যাল রিলিজ করা। আরও কিছু বিশেষ বিশেষ রোম আছে মূলরোম কাণ্ডরোম বাদে, যেগুলা অন্য অন্য গাছে দেখা যায়। যেমন আমি গতে বলতে পারি এক ধরনের বিশেষ গাছ আছে যেটাকে বলা হয় রোম আছে, যেটাকে বলা হয় শল্ক বা স্কেলস, ইংরেজিতে বলে স্কেলস। এই শল্ক বা স্কেলস হচ্ছে পাতলা ঝিল্লি সদৃশ রোম, পাতলা ঝিল্লি, পাতলা ঝিল্লি সদৃশ রোম, পাতলা ঝিল্লির মতো একটা রোম আর কি। সো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে প্রশোধন হার কমিয়ে দেওয়া, প্রশোধন হার কমাই দেওয়া, এটার কাজ হচ্ছে প্রশোধন হার কমাই দেওয়া। আর এক ধরনের বিশেষ ধরনের কি আছে রোম আছে আর কি, আর এক ধরনের বিশেষ ধরনের রোম আছে যেটাকে বলা হয় কোলেটার্স, যেটাকে কি বলা হয়? কোলেটার্স বা পিরকা, কোলেটার্স বা পিরকা। এটা হচ্ছে একটা বিশেষ ধরনের বহুকোষীয় ত্বকীয় গ্রন্থি। এটাকে বলা হয় কি? বহুকোষীয়, বহুকোষীয় ত্বকীয় গ্রন্থি। বহুকোষীয় কি গ্রন্থি বলতো? ত্বকীয় গ্রন্থি। ত্বকীয় গ্রন্থি যেটা আঠালো পদার্থ ক্ষরণ করে। দেখো এখানে আমি আঠার কথা বলছি, তাই না? আঠালো পদার্থ ক্ষরণ করে, যা আঠালো পদার্থ ক্ষরণ করে, যা আঠালো পদার্থ ক্ষরণ করে, ঠিক আছে? আর এক ধরনের বিশেষ গ্রন্থি আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে থলি। থলিকে ইংরেজিতে বলে ব্লাডার। থলিকে ইংরেজিতে কি বলে? ব্লাডার। দেখুন নাম শুনে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এটা একটা থলি। এখন থলিটা কি করে? আমরা জানি থলি তাদেরকে বলি যেখানে আমরা কোনো কিছু জমা রাখি, তাই না? যেমন টাকার থলি, টাকার থলিতে টাকার বস্তা বলি না, বস্তা মানে থলি আর কি, মানে টাকা রাখছি। তো এই থলিটাতে কি থাকে? এই থলিটাতে আসলে পানি জমা থাকে। তাহলে এটাকে বলবো আমরা কি? পানি ধারক। ধারক মানে কি? ধারণ করে। পানি ধারক প্রশস্ত রোম, পানি ধারক প্রশস্ত রোম, পানি ধারক প্রশস্ত রোম, এটাই হচ্ছে থলি। থলির কাজ হচ্ছে কি ধারণ করা? পানি ধারণ করা। সো মনে রাখবা শীতকালে, যখন আমরা জানি যে শীতকালে পানি ঠান্ডা হয়ে বরফ হয়ে যায়, তাই এই যে থলি বা পানি ধারক প্রশস্ত রোম, এটা যে গাছে থাকে সেই গাছকে বলা হয়, বা গাছকে বলা হয় বরফ উদ্ভিদ। ওই গাছকে কেন বরফ উদ্ভিদ বলে? কারণ হচ্ছে ওই গাছে বিশেষ ধরনের গ্রন্থি আছে যেটার নাম থলি, ওই থলিতে পানি জমা থাকে, আর শীতকালে
ওই পানিগুলা ঠান্ডা হয়ে বরফ হয়ে যায়, তাই ওই গাছকে বলা হয় বরফ উদ্ভিদ। বরফ উদ্ভিদের সাইন্টিফিক নেমটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা থলি যেখানে পাবো সেটার নাম কি? বরফ উদ্ভিদ। কেন বরফ উদ্ভিদ আশা করি বুঝতেছ। শীতকালে এই থলিটা ঠান্ডা হয়ে জমে যায়, বরফের মতো হয়ে যায়। বরফ থলির বৈজ্ঞানিক নাম হচ্ছে, এটা লিখতে হবে, এটা পরীক্ষায় আসে, মেসেন, একটু একটু বড়, মেসেন ব্রায়ান্থেমাম, মেসেন ব্রায়ান্থেমাম ক্রিস্টালিনাম, ক্রিস্টালিনাম। দেখো তোমরা ইজিলি এটা মনে রাখতে পারবা যদি তোমরা ক্রিস্টালিনামকে ফোকাস করো। আমরা বরফকে কিন্তু ক্রিস্টাল বলতে পারি। ক্রিস্টাল মানে স্বচ্ছ, বরফে কিন্তু স্বচ্ছ, তো ক্রিস্টালিনাম মানে বরফ, তাই এটা মনে রাখা যাবে। কারণ তুমি তো এটা মুখস্থ করবে, এটা আসলে এমসিকিউতে আসবে। এটা আসলে কোথায় আসবে? এমসিকিউতে আসবে। তুমি ক্রিস্টালিনাম দেখলেই বুঝে যাবা, কারণ ক্রিস্টাল মানে স্বচ্ছ, বরফও মানে স্বচ্ছ। তাহলে আমরা কিন্তু এই উপাঙ্গসমূহ পড়ে ফেলছি, মানে আমাদের কিন্তু এপিডার্মিসও খতম, আমাদের কিন্তু এই মূল রোমও খতম, কাণ্ড রোমও খতম। এখন আমাদের দুইটা জিনিস বাকি আছে, কি বলতো? আমাদের দুইটা জিনিস বাকি আছে, তারপর ত্বকী টিস্যুতন্ত্র খতম। পত্ররন্ধ্র, পানিপত্ররন্ধ্র, ভেরি ইম্পর্টেন্ট। পত্ররন্ধ্র, পানিপত্ররন্ধ্র, এই দুইটা পড়ালেই কিন্তু আমাদের চ্যাপ্টার, সরি, ত্বকী টিস্যুতন্ত্র শেষ। তো তোমরা আমাকে বলো, এই পর্যন্ত যা পড়াইছি তোমরা এগুলো বুঝছো কিনা? তোমরা একটু আমাকে বলো, এই পর্যন্ত যা পড়াইছি তোমরা বুঝছো কিনা, একটু কমেন্টে বলো। যতটুকু পড়াইছি বুঝছো কিনা? আমি এখন তোমাদেরকে যেটা পড়াবো সেটা বুঝতে পারতেছ? পত্ররন্ধ্র পড়াবো আর পানিপত্ররন্ধ্র পড়াবো। পত্ররন্ধ্র তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছ, আমার চেয়েও তোমরা আশা করি ভালো জানো পত্ররন্ধ্র, আমার চেয়েও তোমরা ভালো জানো পত্ররন্ধ্র, তাই না? জানো কিনা আমার চেয়ে ভালো? তোমরা পত্ররন্ধ্র আমার চেয়ে ভালো জানো কিনা? পত্ররন্ধ্র কিন্তু আমার চেয়েও তোমরা ভালো জানো। পত্ররন্ধ্রের ফিগার একটা আঁকতে হবে আমাদেরকে, এবং এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। পত্ররন্ধ্র, দেখো এই যে আমরা একটা পত্ররন্ধ্রের ফিগার রাখছি, এই পত্ররন্ধ্র সম্বন্ধে আমাদেরকে আইডিয়া নিতে হবে। দেখো পত্ররন্ধ্র সবসময় দুইটা রক্ষী কোষ দিয়ে গঠিত। আচ্ছা তোমাদের আমি কমেন্ট চেক করি না, তোমরা একটু বলো এই পর্যন্ত যা পড়াইছি সেটা বুঝছো কিনা, একটু আমাকে একটু কমেন্টে বলো। ওকে, তোমাদের কোনো সমস্যা নাই, তাহলে ভাইয়া কন্টিনিউ করি, কারণ আমাদের একটু তাড়াতাড়ি আগাতে হবে। আমি একটু কমেন্ট কম করি, বিকজ আসলে যাতে আমি তাড়াতাড়ি আগাতে পারি। দেখো এই পত্ররন্ধ্রটা যদি দেখো, সবসময় পত্ররন্ধ্র দুটি রক্ষী কোষ দিয়ে গঠিত। খেয়াল করবা এখানে রক্ষী কোষ কোনটা? এই যে এটা, এই যে এই যে এই জিনিসটা, এই জিনিসটা, এটা হচ্ছে রক্ষী কোষ। এবং রক্ষী কোষ মনে রাখবা সবসময় কীরকম বলো তো? কিডনির মতো দেখতে, কিডনি বা
ঈদের চাঁদের মতো দেখতে, ঈদের চাঁদ চিনো তো? ঈদের চাঁদ হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি, বা এটাকে আমি বলতে পারি শিম বিচির মতো, শিম বিচি আকৃতির, শিম বিচি, এগুলো বানান ভুল হয়েছে, শিম বীজ বলতে হবে মনে না, শিম বীজের মতো। আচ্ছা বাদ দাও, শিম বীজ বলার দরকার নেই, শিম বীজ হবে, বিচি শব্দটা তো আমরা না ইউজ করি, এটা বীজ বলাটাই ভালো। যাই হোক, এটা ইউজ করার দরকার নেই। সেটা হচ্ছে কিডনি বা অর্ধচন্দ্রাকৃতির দুটি রক্ষী কোষ দিয়ে আসলেই আমাদের পত্ররন্ধ্রটা গঠিত। কি দুটি দুটি রক্ষী কোষ, এই দুটি রক্ষী কোষ দ্বারা কি হচ্ছে গঠিত, এটা মাথায় রাখবা, এটা একটু মাথায় রাখবা, এটা একটু কি রাখবা, মাথায় রাখবা। এবং দেখো এই যে রক্ষী কোষের বাইরের দিকে এই প্রাচীরটা দেখো, এই প্রাচীরটা, বাইরের প্রাচীর, বাইরের প্রাচীরটা কিন্তু একটু পাতলা, আর ভিতরের দিকে এই যে প্রাচীরটা, এই যে মোটা করে প্রাচীরটা, ভিতরের প্রাচীরটা কিন্তু পুরু, ভিতরের প্রাচীর হচ্ছে পুরু। আর এখানে যে এখানে যে খালি জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে পত্ররন্ধ্র, এটাই হচ্ছে কি পত্ররন্ধ্র। দ্যাট মিনস পত্ররন্ধ্রটা হয় দুটি রক্ষী কোষ দ্বারা গঠিত একটি রন্ধ্র, এবং বাইরের প্রাচীরটা রক্ষী কোষের বাইরের প্রাচীর পাতলা এবং ভিতরের প্রাচীর পুরু, বিধে আমি মোটা করে দিছি, ঠিক আছে। এবং রক্ষী কোষের ভিতরে কি থাকে দেখো, রক্ষী কোষের ভিতরে দেখো এই যে এই জিনিসটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এখানে কিন্তু অনেক ক্লোরোপ্লাস্ট থাকবে, রক্ষী কোষের ভিতরে কিন্তু অনেক ক্লোরোপ্লাস্ট থাকবে, হ্যাঁ এটা মাথায় রাখবা। তারপর নিউক্লিয়াস তো থাকবে, একটা বড় নিউক্লিয়াস থাকবে কিসের ভিতরে, রক্ষী কোষের ভিতরে। দেখো আমি রক্ষী কোষের ভিতরে দেখাচ্ছি। তারপর একটা গহ্বর থাকবে, কোষ গহ্বর থাকবে, বড় নিউক্লিয়াস থাকবে, পাশে দিয়ে লিখো প্লাস এখানে ঘন সাইটোপ্লাজম থাকবে। আমি এখানে সাইটোপ্লাজম দেখাই, রক্ষী কোষের ভিতরে এভাবে কি থাকবে, ঘন সাইটোপ্লাজম, এভাবে রক্ষী কোষের ভিতরে কি থাকবে, ঘন সাইটোপ্লাজম, এই যে ঘন সাইটোপ্লাজম, ঘন 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 সাইটোপ্লাজম, এখানে থাকবে হচ্ছে কি ঘন সাইটোপ্লাজম, এটা মাথায় রাখবা। এটাই হচ্ছে একটা রক্ষী কোষের গঠন। এখানে আমি কিন্তু দুইটা জিনিস বলে ফেলছি, একটা হচ্ছে রক্ষী কোষের গঠনটা বলে ফেলছি, আমি কি দুইটা জিনিস বলে ফেলছি, রক্ষী কোষের গঠন আর একটা হচ্ছে এই যে পত্ররন্ধ্রের স্ট্রাকচার। দেখো রক্ষী কোষের ভিতরে অনেক ক্লোরোপ্লাস্ট থাকে, বাইরের প্রাচীর পাতলা, ভিতরের প্রাচীর পুরু, তারপর পরো নিউক্লিয়াস থাকে এবং ঘন সাইটোপ্লাজম থাকে, তারপর কোষ গহ্বর থাকে। আর রক্ষী কোষ দেখতে কীরকম, কিডনি বা অর্ধচন্দ্রাকৃতির দুটি রক্ষী কোষ, এগুলো জানলেই কিন্তু তোমাদের চলবে। এবং মনে রাখবা তোমাদের এখানে পত্ররন্ধ্রের কাজ পড়তে হবে। কি পড়তে হবে, পত্ররন্ধ্রের কাজ, পত্ররন্ধ্রের কাজ পড়তে হবে। দেখো পত্ররন্ধ্রের কাজ কিন্তু তোমরা পারবা, কারণ তোমরা জানো এই পত্ররন্ধ্রে যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাবার তৈরি করে। দ্যাট মিনস পত্ররন্ধ্রের একটা কাজ মোটামুটি ফটোসিনথেসিসে বলতে পারো। ব্যাপারটা আমি এভাবে বলি, এভাবে না বলে এভাবে বলি যে ফটোসিনথেসিসের জন্য তোমার কি লাগবে, কার্বন ডাইঅক্সাইড লাগবে না? তো কার্বন ডাইঅক্সাইড এই পত্ররন্ধ্রের ভিতর দিয়ে আসবে বাইরে থেকে। এই দেখো এই পত্ররন্ধ্রের ভিতর দিয়ে বাইরে থেকে কিন্তু পত্ররন্ধ্র দিয়েই কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে। দ্যাট মিনস এটার ফটোসিনথেসিসে হেল্প কাজ আছে। তারপর 2 নাম্বার রেসপিরেশনও এটার ফাংশন আছে। কেমনে বুঝলাম ভাইয়া? রেসপিরেশন মানে হচ্ছে কি শ্বসন প্রক্রিয়াতে লাগে অক্সিজেন, তাহলে পত্ররন্ধ্র দিয়েও কিন্তু অক্সিজেন প্রবেশ করে না? তাহলে রেসপিরেশনও এটার হাত আছে। তারপর 3 নাম্বার হাত কি? 3 নাম্বার হাত হচ্ছে প্রসাধন। এটার কাজ তো তোমরা বুঝতেই পারতেছ, কারণ প্রসাধন হয় পত্ররন্ধ্র দিয়ে, পানি বাষ্পাকারে বের হয় কি দিয়ে, পত্ররন্ধ্র দিয়ে, তাই প্রসাধনও এর হাত আছে। তো এগুলো বুঝে বুঝে পড়তে হবে। 4 নাম্বার খাদ্য তৈরি। আচ্ছা এটা তো বুঝতেই পারতেছো কেন খাদ্য তৈরি করতে পারবে, কারণ ক্লোরোপ্লাস্ট আছে, যেখানে ক্লোরোপ্লাস্ট সেখানেই খাবার তৈরি, যেখানে ক্লোরোপ্লাস্ট সেখানেই খাবার তৈরি। 5 নাম্বার যেটা গ্যাসের আদান প্রদান, এটা তো আমি একটু আগেই বলছি
গ্যাসের আদান প্রদান তো একটু আগেই বলছি, কেন বলতো? কারণ বলতো, কারণ অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড তো পত্ররন্ধ্রের মধ্য দিয়েই যাওয়া আসা করে, তাহলে গ্যাসের আদান প্রদান হয়, এটার একটা কি আছে, হাত আছে। তারপর 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 সেটা হচ্ছে তারপর যেটা ওকে ওকে, আর না, এটাই এটাই মাথা রাখবা। আরেকটা কি বলবা? পানি বাষ্পাগারে বের হয়, এই প্রশোধনটাই তো পানি বাষ্পাগারে বের হয়, এগুলোই পানি বাষ্পাগারে বের হয়, এটাই। সো তোমরা পত্ররন্ধ্র স্ট্রাকচারটাও জানতে পারছো। আমরা তাহলে মোটামুটি পত্ররন্ধ্র শিখে ফেলছি, আমাদের এখন শুধু পানি পত্ররন্ধ্র আছে। তাহলে পত্ররন্ধ্র মনে রাখবা, পত্ররন্ধ্র কি করে? প্রশোধন প্রক্রিয়ায় কি করে? প্রশোধন প্রক্রিয়ায় পানি, প্রশোধন প্রক্রিয়াটা কি? প্রশোধন প্রক্রিয়ায় পানি বাষ্পাকারে নির্গত হয়, বাষ্পাকারে বের হয়। মনে রাখবা, পানি পানি আকারে বের হয় না, সেটা তুমি দেখতে পাবে না, পানিটা বাষ্পাকারে বের হবে, বাষ্পত্র চিহ্ন। সো পানি সবসময় পানির মতো বের হবে না, বাষ্প হিসেবে বের হবে। এবং মনে রাখবা, সাথে খনিজ লবণ বের হবে না, সাথে খনিজ লবণ বের হয় না। মানে পত্ররন্ধ্র দিয়ে কখনো খনিজ লবণ বের হয়ে যাবে না। মানে আমরা ধারণা করতে পারি, ধরো যেহেতু পানি বের হয়ে যাচ্ছে, পানির সাথে তো লবণ মিশ্রিত অবস্থায় থাকতে পারে। এখন পানি যেহেতু পানি আকারে বের না হয়ে বাষ্প আকারে বের হচ্ছে, তাই লবণ বের হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যদি পানিটা পানি আকারে বের হইতো, তাহলে পানির সাথে যে লবণটা ছিল না, সে লবণটাও কিন্তু বাইরে হয়ে যেত। এখন পানি তো পানি আকারে বাইর হচ্ছে না, বাষ্প আকারে বাইর হচ্ছে, তাই লবণ বাইর হচ্ছে না। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ জানাটা, কারণ তুমি যখন পত্ররন্ধ্রের সাথে পানি পত্ররন্ধ্রের পার্থক্য দেখবা, তখন এই লাইনটাই তোমাকে পার্থক্যটা বুঝাইতে দিবে। পানি সবসময় বাষ্পাগারে বের হয়, যেহেতু বাষ্পাগারে বের হয়, তাই খনিজ লবণ বের হয় না। যদি তরল আকারে বের হইতো, তাহলে তরল আকারে যে খনিজ লবণগুলো মিশানো অবস্থায় ছিল, সেগুলো বের হয়ে যেত। এখন তো এটা জাস্ট বাষ্প আকারে বের হচ্ছে, তাই খনিজ লবণ বের হয় না। তাহলে আমাদের কিন্তু পত্ররন্ধ্র বোঝা শেষ। এখন তোমাদেরকে আমি যেটা বলবো, আচ্ছা সরি, এই জায়গায় কিছু বলি নাই না, এই যে কোষগুলা, এই কোষগুলোকে বলা হয় সহকারী কোষ। এই কোষগুলোকে বলা হয় সহকারী কোষ। মানে স্বাভাবিক রক্ষী কোষের আশেপাশে যে কোষগুলো থাকবে, রক্ষী কোষের আশেপাশে যে কোষগুলো থাকবে, এগুলো হচ্ছে সহকারী কোষ। রক্ষী কোষের আশেপাশে যে কোষগুলো থাকবে, এগুলো হচ্ছে কি? সহকারী কোষ। এখানে একটু লিখে রাখো, সহকারী কোষ। একটা জিনিস মাথায় রাখবা, এই যে কিডনি বা অর্ধচন্দ্রাকৃতির দুটি রক্ষী কোষ, এটা তোমরা দেখবা দ্বিবীজপত্রী উদ্ভিদে। এটা আমি তোমাদেরকে না পরে নেই, মনে হয় পড়াইতেও পারি, তাও মনে রাখো, কিডনি আকৃতি দুটি রক্ষী কোষ থাকবে দ্বিবীজপত্রীতে। কিন্তু যদি একবীজপত্রী হয়, লিখে রাখো, এখানে আমি একটু এডিট করে দিচ্ছি, ধরে নাও এটা একবীজপত্রী, আমি এটাকে এখন একবীজপত্রী বানাচ্ছি, ধরে নাও এটা একবীজপত্রী। তখন কিন্তু রক্ষী কোষ কিডনির মতো হবে না, অর্ধচন্দ্রাকৃতি হবে না। তখন রক্ষী কোষ কিরকম হবে জানো? তখন রক্ষী কোষ হবে ডাম্বেল আকৃতির। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে রক্ষী কোষ যদি অর্ধচন্দ্রাকৃতি হয়, একবীজপত্রীটা হবে ডাম্বেল। ডাম্বেল চিনো তো? এই যে জিম করে, জিমের যে ডাম্বেল, ডাম্বেল দেখতে কিরকম? এরকম না? এই যে রক্ষী কোষগুলো এরকম ডাম্বেলের মতো। এই যে এটা একটা ডাম্বেল, এই যে এটা আর একটা ডাম্বেল। সো একবীজপত্রীতে রক্ষী কোষগুলো এভাবে থাকে, ডাম্বেলের মতো থাকে, তো এটাকে বলা হয় ডাম্বেল আকৃতির। আশা করি বুঝাইতে পারছি, আশা করি তোমাদেরকে আমি এটা বুঝাইতে পারছি। ওকে, এখন আমি এটা মুছে দিই, এখানে আমার আর কোনো কাজ নাই, এখানে আর কোনো কাজ নাই। এখন আমরা এটা একটু মুছে দিই। দেখো, এখন যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে পত্ররন্ধ্রের অবস্থান। পত্ররন্ধ্রের অবস্থানটা কোথায় থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে পত্ররন্ধ্র কোন জায়গায় থাকে মনে রাখবা। এটা যদি বিষমপৃষ্ঠ পাতা হয়, বিষমপৃষ্ঠ যদি পাতা হয়, এই বিষমপৃষ্ঠ পাতাতে, এটা আমি কি বুঝাচ্ছি, বিষমপৃষ্ঠতে পাতাতে পত্ররন্ধ্র থাকে নিম্নতলে, পত্ররন্ধ্র থাকে নিম্নতলে। আর যদি এটা সমদ্বিপৃষ্ঠ পাতা হয়, সমদ্বিপৃষ্ঠ পাতা হয়, তাহলে পত্ররন্ধ্র থাকে উভয় তলে,
পত্ররন্ধ্র থাকে উভয় তলে। এখন কেন বিষমপৃষ্ঠ পাতাতে নিম্নতলে থাকে, কেন সমদ্বিপৃষ্ঠ পাতাতে উভয় তলে থাকে, এটা আমি একটু বুঝাচ্ছি তোমাদেরকে। প্রথমে আসো বিষমপৃষ্ঠ পাতা মানে কি। বিষমপৃষ্ঠ পাতা মানে হচ্ছে যে পাতার এক পিঠে সূর্যের আলো পড়ে, আরেক পিঠে কোনো সূর্যের আলো পড়ে না। মানে ধরো এটা আমার হাত না, আমার হাতটা কিন্তু বিষমপৃষ্ঠ। কারণ দেখো এই হাতের এই তলটা যেরকম দেখতে, এই তলটা সেরকম না। কিছু পাতা আছে দেখবা এই তলটা যদি মসৃণ হয়, এই তলটা হয় অমসৃণ। তাই বলা হচ্ছে বিষম। বিষম মানে কি সেম না, সমান না। পৃষ্ঠটা কি না, সমান না। এক পৃষ্ঠ যদি মসৃণ হয় আর পৃষ্ঠ কি অমসৃণ। এখন মসৃণ অমসৃণ কেন বলতেছে, কারণ মসৃণ পৃষ্ঠ যেটা সেটাতে সূর্যের আলো পড়ে, আর অমসৃণ পৃষ্ঠ যেটা সেটাতে সূর্যের আলো পড়ে না। কেন দেখো পড়ে না, এটা হচ্ছে যদি গাছ হয়, এটা যদি আমাদের গাছ হয়, এটা যদি গাছ হয় আর গাছে, এটা যদি গাছ হয়, এই গাছে ধরো একটা পাতা আছে, এখন পাতাটা ধরো এভাবে আছে, পাতাটা এরকম কাণ্ডের সাথে, এই দেখো কাণ্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, সূর্য হচ্ছে এখানে, তাহলে দেখো শুধুমাত্র এই পিঠে সূর্যের আলো পড়বে, অপর পিঠে কখনো সূর্যের আলো পড়বে না। খেয়াল করছো, এই পিঠে সূর্যের আলো পড়বে কিন্তু নিচের পিঠে পড়বে না। তাহলে এই পিঠে যেহেতু শুধু সূর্যের আলো পড়তেছে তাই এটা মসৃণ, আর এই পিঠে যেহেতু পড়তেছে না এটা অমসৃণ। তাহলে মসৃণ অমসৃণ বিধায় বিষম, বিষম মানে সমান না। এখন দেখো কেন নিম্নতলে থাকে, উপরের তলে কেন থাকে না। সাপোজ পত্ররন্ধ্র যদি এখানে থাকতো, উপরের তলে থাকতো, এই যে উপরের তলে যদি পত্ররন্ধ্র থাকতো বিষম পৃষ্ঠ পাতা থেকে, তাহলে সূর্যের আলো তো উপরের তলে পড়তো। এখন জানো তোমরা সূর্যের আলোর কারণে প্রশোধন হয়। পত্ররন্ধ্র যত বেশি থাকবে প্রশোধন তত বেশি হবে। এক সময় অতিরিক্ত প্রশোধন হলে গাছের নিজেরই লস। দ্যাট মিনস এই জায়গায় যদি আমরা পত্ররন্ধ্র বেশি দিয়ে দিই, সূর্যের আলোতে গাছ কি করবে, বেশি বেশি প্রশোধন করে ফেলবে, যেটা উচিত না। কারণ আমরা প্রশোধনকে আমরা জানি যে অপ্রয়োজনীয় অমঙ্গল, মানে এটা প্রয়োজনও বটে আবার অমঙ্গলও বটে, কারণ বেশি প্রশোধন হয়ে গেলে তো সমস্যা। তাই এখানে যদি বেশি পত্ররন্ধ্র থাকে, তুমি বলো যত বেশি পত্ররন্ধ্র তত বেশি পানি বাইর হবে, মানে প্রশোধন হবে। এখন তো গাছটারে তো তুমি পানির অভাবে মারিয়ে ফেলবা। দ্যাট মিনস এই পত্ররন্ধ্রগুলো আমি উপরে দিতে পারবো না, পত্ররন্ধ্রগুলোকে আমাকে নিচেই দিতে হবে, যাতে এই জায়গায় সূর্যের আলো কম পৌঁছায়। এই জন্য এটার একটা কারণ হচ্ছে নিম্নতলে থাকে। আর সমদ্বিপৃষ্ঠতে উভয় তলে কেন থাকে, সমদ্বিপৃষ্ঠতে উভয় তলে কেন থাকে দেখো, এই দেখো এটা সমদ্বিপৃষ্ঠটা এরকম থাকে, মানে দোনো পিঠেই পড়ে অ্যাকচুয়ালি, দোনো পিঠেই কিন্তু অ্যাকচুয়ালি কি পড়ে, দোনো পিঠেই অ্যাকচুয়ালি আলো পড়ে না। এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সমদ্বিপৃষ্ঠতে কি থাকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সূর্যের আলো মোটামুটি নিচেরটাতে একটু কম পড়ে, বাট মোটামুটি এখানে বেশি বেশি পড়ে। তাই এখানে উভয় তলে কি থাকে, তোমার পত্ররন্ধ্র থাকে। তারপর দেখো ভাসমান উদ্ভিদ, ভাসমান উদ্ভিদে কোথায় থাকে, ভাসমান উদ্ভিদে থাকে উপরিতলে। এখন ভাসমান উদ্ভিদ মানে বুঝো যে উদ্ভিদটার একটা পার্ট নিচে থাকে আর একটা পার্ট পানির উপরে থাকে। এখন পানির নিচে পত্ররন্ধ্র দিয়ে লাভ নাই, কারণ পানির নিচে তো অলরেডি পানি আছে, আমি কি পানি বের করবো, তুমি আমাকে বলো। পানির নিচে তো অলরেডি পানি আছে, তা আমি পত্ররন্ধ্র দিয়ে কি পানি বের করবো, এটা কোনো লাভ হবে? কারণ আমার ভাসমান উদ্ভিদের নিচের পার্টটা তো পানিতেই আছে, সো আমি ওখানে পত্ররন্ধ্র দিয়ে লাভ আছে, কারণ ওখানে পানি বের করা না বের করা তো একই কথা, কারণ ওটা তো অলরেডি পানির সাথে থাকে। তাহলে আমার উপরে দিতে হবে যেটা পানির উপরে আছে, পানির উপরে পত্ররন্ধ্র দিলে পানি চলে যাবে, তাই এটা উপরিতলে থাকে। আর মরুভূমিতে যে উদ্ভিদগুলো থাকে, মানে মরুজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদে যে ধরনের পত্ররন্ধ্র থাকে এটাকে বলা হয় লুকায়িত পত্ররন্ধ্র, এটাকে বলা হয় লুকায়িত পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্রের অবস্থান জানাটা জরুরি, এগুলো মেডিকেল, ইউনিভার্সিটি এসব জায়গায় আসে। সো তোমরা বিষমপৃষ্ঠ পাতায় কোথায় থাকে পড়বা, সমদ্বিপৃষ্ঠ পাতায় কোথায় থাকে পত্ররন্ধ্রটা পড়বা, ভাসমান উদ্ভিদে কোথায় থাকে পড়বা, মরুজ উদ্ভিদে কোথায় থাকে পড়বা। আচ্ছা আমরা কন্টিনিউ করবো না, আমরা নেক্সট ক্লাসে পানি পত্ররন্ধ্রটা পড়বো। এবং মনে রাখবা পত্ররন্ধ্র আর পানি পত্ররন্ধ্রের মধ্যে ডিফারেন্স করতে হবে আমাদেরকে, কারণ পত্ররন্ধ্র আর পানি পত্ররন্ধ্র সেম না, দুটোটার মধ্যে ডিফারেন্স পাবো। গত ক্লাসে আমরা পানি পত্ররন্ধ্রটা ফিগার দিয়ে পড়াই দিব, দেন পত্ররন্ধ্র পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য দেখাই দিব।
তারপর আমরা বৃত্তি ত্রিশুতন্ত ধরাবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমাকে বলো কিছু বুঝার আছে কিনা। যদি বুঝার থাকে তো ভাইয়া লাইফটা শেষ করে দিচ্ছি। তো সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দাঁড়াও না রে বাজি, ঠ্যাং দেবো না। ওকে, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।